ভূমি প্রকাশের নতুন আড্ডা সেগমেন্ট আলাপচারিতায় সবাইকে স্বাগত। ভূমি প্রকাশ মূলত স্বাভাবিক সময়ে প্রত্যেক সপ্তাহে তাদের লেখক পাঠকদের নিয়ে আড্ডার আয়োজন করতো, যা আপাতত বন্ধ আছে। তাই আমরা চিন্তা করলাম যে এই জিনিসটাকে কিভাবে সময় সাপেক্ষে ফেরানো যায়। সেই থেকেই আমাদের এই লাইভে আড্ডার আয়োজন করা। আজকে থেকে আমাদের এই আলাপচারিতা শুরু হচ্ছে। সামনে আরো অনেক পর্ব আসবে যেখানে অনেক অতিথি থাকবেন। তো আজকে আমার সাথে অতিথি হিসেবে থাকবেন আমাদের কৌতূহল ভাই হিসেবে খ্যাত আসিফ ভাই। তো আসিফ ভাইকে একটু প্রথমে ওয়েলকাম করে নেই, কারণ আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, আমরা তার সম্পর্কে অনেক কিছু জানবো এবং আপনাদের যদি কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা আসিফ ভাই থেকে জেনে নিব। আচ্ছা, তো আমরা আমাদের আড্ডাটায় আসিফ ভাইকে যোগ করি। আসিফ ভাই, হ্যালো। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা আপনাদের সবার? ভালো। প্রথম প্রশ্ন, করোনার দিন কিভাবে কাটাচ্ছেন? বাসায় দিন কিভাবে কাটছে? আর বেশিরভাগ মানুষের যেভাবে সময় কাটছে ওইভাবেই। দিনের বেশিরভাগ সময় ঘুমায় চলে যাচ্ছে, আর রাতগুলো কাটছে হচ্ছে গিয়ে বই টই পড়ে, নেট সার্ফিং করে। টিভি সিরিজ অনেকগুলো দেখা বাকি ছিল, ওগুলো দেখছি কিছু কিছু। আহ, অনেকে হয়তো জানেন না, আমি অনেক বিশাল বড় এনিমে ফান, বাট চাকরি বাকরি চাপে আসলে অনেকদিন ধরে অ্যানিমেশন কিছুই দেখা হয় না, অ্যানিমে কিছু দেখা হয় না। অনেকগুলো অ্যানিমে জমে আছে, ওগুলো দেখছি একটা একটা করে। আর এই তো এগুলো দেখতে দেখতে দিনে, এখন তো রোজা চলছে, সেহরির সময় চলে আসে, সেহরি খাই, তারপর হচ্ছে সূর্যের আলো দেখি, সূর্যের আলো দেখে ঘুমাই পড়ি। আচ্ছা, কি কি মুভি দেখা হলো বাসায় থেকে? কি কি মুভি দেখা হলো? আচ্ছা, বেশিরভাগই হচ্ছে রিভাইজ দেওয়া হয়েছে। রিসেন্টলি অ্যানাহিলেশন মুভিটা আরেকবার দেখেছি, বার্ড বক্স দেখেছি। আর হচ্ছে আহ, আর কি আর কি আর কি আর কি আকিরা আবার দেখলাম 2 দিন আগে। আকিরা মুভি না, অ্যানিমেশন। আচ্ছা, সিনেমা তো গেল, বই পড়া হচ্ছে বাড়িতে? বই পড়া হচ্ছে। বই আজকে একটা বই শেষ করলাম, এটা হচ্ছে স্টিফেন কিং এর রিভাইভাল। এটা হচ্ছে যে বইটা শুরু করেছিলাম হচ্ছে, এটা কিং এর লেখা একমাত্র লাভক্রাফটিয়ান নভেল। এটা জেনে হচ্ছে পড়া শুরু করেছিলাম, বাট কথা হচ্ছে লাভক্রাফটিয়ান এলিমেন্ট খুব বেশি নাই। আর হচ্ছে যে স্টিফেন কিং কিভাবে কেমন লেখে তো আমরা জানি, যেটা হচ্ছে অনেক বর্ণনা, অনেক বর্ণনা। আহ ওনার যেটা হচ্ছে যে লেখার স্টাইল খুবই ভালো, মানে পড়তে মজা লাগে, যে কারণে বইটা রাখতে পারি নাই, আহ, পড়ে গেছি। বাট যেটা হচ্ছে যে আমার প্রায় সময় বিদেশি, মানে শুধুমাত্র স্টিফেন কিং না, বেশিরভাগ রাইটারের ক্ষেত্রে যেটা মনে হয় যে, মানে যেই গল্পটা হয়তো 200 পাতার মধ্যে বলা যেত, সেটা তারা হচ্ছে গিয়ে টানতে টানতে 1000 পাতায় নিয়ে যায়। মানে আমি জানি এটা তারা কেন করে। আমার ধারণা মানে তারা তো 1 বছর লাগায় একটা বই লেখে, তো তাদের, আমার ধারণা মানে মজা মনে হয় যে তারা হয়তো চায় যে পাঠক যখন তার বইটা পড়বে, পাঠকেরও পড়তে যেন 1 বছর লাগে। তো স্টিফেন মানে এরকম বর্ণনা হচ্ছে এরকম: আমি চেয়ার থেকে উঠলাম, আমি দরজার দিকে এগিয়ে গেলাম, দরজার যে হাতলটা আছে, আমি হাতলটা শক্ত করে ধরলাম, হাতল ধরে মোচড় দিলাম, পাল্লাটা খুললাম, পাল্লার মানে বাইরে আমি দরজার প্রত্যেকটা বাইরে ব্যাপারই বুঝিয়ে দেবে। এক পা বাড়ায় দিলাম। মানে এভাবে এত ডিটেল বর্ণনা আসলে কি দরকার আছে ভাই? বাট যাই হোক, বেশ বড় একটা বই আজকে শেষ করলাম। আমার কাছে মনে হচ্ছে প্রচুর বর্ণনা, বাট পড়তে ভাল লাগে। এন্ডিং এ আরো বড় একটা পাঞ্চ আমি আশা করছিলাম, যে আরো বড় কিছু হবে। আচ্ছা, অ্যান্টিসিপেশন আরো বড় ছিল, বাট মানে বিল্ড আপ যেরকম, মানে এন্ডিং পাঞ্চ লাইন ওরকম না, বাট স্টিল ইটস গুড। আচ্ছা, লাভক্রাফটের নিয়ে যেহেতু কথা উঠলো, তো মানে আপনার তো এটা ফেভারিট জনরা, এই সম্পর্কে যদি একটু বলেন, মানে পুরো আচ্ছা, ব্যাপারটা কথা কি একটু কথা ডিটেলস। হচ্ছে লভক্রাফটিয়ান অ্যাকচুয়ালি আমার ফেভারিট জনরা না। আমার ফেভারিট জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। থ্রিলার মূলত সাইকোলজিক্যাল থ্রিলার। আমি লেখালেখি যখন শুরু করি, খুব সিরিয়াসলি ব্লগিং করছি 2010-11, 10 সাল থেকে, 9-10 এরকম। তো প্রথমে আমি দেখলাম যে মানে ওই সময় ব্লগে অনেক ধরনের ছোট গল্পই লেখা হতো, সামাজিক গল্প বেশি থাকতো অবশ্যই। তো আমি খেয়াল করলাম যে কোন ধরনের গল্প একেবারেই লেখা হয় না।
আমি দেখলাম যে সাইকোলজিক্যাল থ্রিলার এই জনরাকে টার্গেট করে তেমন কোনো গল্প নেই। তো অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল থ্রিলার ওই সময় থেকে আমি লেখা শুরু করি। তো আমার লেখালেখি শুরু অ্যাকচুয়ালি এই জনরা দিয়েই, এটাই আমার সবচেয়ে প্রিয় জনরা, এবং অ্যাকচুয়ালি এখানে আমার এক্সপার্টিস বেশি। লভক্রাফটিয়ান থ্রিলার বা এই জনরা, লভক্রাফটিয়ান হরর, এই জনরাতে কাজ শুরু করার কারণ হচ্ছে গিয়ে মানে যেটা মানে আমি সবসময় চেষ্টা করেছিলাম যে এমন একটা জনরা নিয়ে কাজ করতে বা এমন একটা জনরা নিয়ে বই লিখতে যেটা নিয়ে আসলে আমাদের দেশে এর আগে খুব বেশি কোনো কাজ হয়নি, মানে আচ্ছা। একটা নতুন জনরা হবে আমাদের জন্য। এই জন্য লভক্রাফটিয়ানটা সিলেক্ট করা। আহ, আর কোনো রিজন নাই যে ইটস নট লাইক যে এটা আমার খুবই প্রিয় বা এরকম। হ্যাঁ, প্রিয় তো অবশ্যই, বাট নট দ্য বেস্ট। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে লভক্রাফটিয়ান নিয়ে কিছু কথা। লভক্রাফটিয়ান নাম থেকেই বোঝা যায় এটার জনক যিনি, হাওয়ার্ড ফিলিপ লভক্রাফট, ওনার নাম থেকে আমরা জনরাটার নামকরণ করা হয়েছে। হররের তো অনেক অনেক সাব জনরা আছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, লভক্রাফটিয়ান হররের আলাদা করে বিশেষত্ব হচ্ছে আহ, এখানে যেই ধরনের হররের কথা বলা হয় দ্যাট ইজ মানে বিয়ন্ড আওয়ার কম্প্রিহেনশন বা বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন। মানে হচ্ছে যে আহ, এখানে যেই ধরনের অশুভ শক্তি বা মানবীয় শক্তির কথা বলা হয়, এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের এটা বুঝারই ক্ষমতা নেই বা উপলব্ধিরই ক্ষমতা নেই। মানে এই শক্তি এত বিশাল, এত ভয়ঙ্কর, এত ক্ষমতাবান যে এটাকে মানে এর পুরো ক্ষমতা, এর পুরো মানে আকৃতি আমরা কখনো কল্পনাই করতে পারবো না। মানে ভয়টা ওখান থেকে, মানে এই শক্তিকে আমরা কখনো বুঝতেই পারবো না। লভক্রাফটের কথা হচ্ছে যে হোয়াট ইউ অলওয়েজ ফিয়ার হোয়াট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দ্য ফিয়ার অফ আননোন। তো এই শক্তি হচ্ছে এমন যে একে কখনোই পুরোপুরি জানা সম্ভব না। যেহেতু একে আমরা কখনোই জানতে পারবো না, তো ভয়টা ওখান থেকে আসবে। ব্যাপারটা ধরেন অনেকটা এরকম, যদি আমরা এভাবে চিন্তা করি যে আপনি জানেন কিনা যে আমরা আমাদের মহাকাশ সম্পর্কে যতটুকু জানি, আমরা আমাদের সমুদ্রের মানে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে অ্যাকচুয়ালি অতটুকু জানি না। আমাদের সমুদ্রের গভীরে এখনো এত বেশি রহস্য লুকিয়ে আছে। আমরা ইভেন আমাদের মহাকাশ সম্পর্কে যত কিছু জানি, আমাদের নক্ষত্র গ্রহ তার সম্পর্কে যত কিছু জানি, ইভেন আমরা আমাদের সমুদ্র সম্পর্কে এখনো এত কিছু জানি না। যে কারণে মহাকাশ অভিযান করাটা যতটুকু না ভয়ের, তার থেকে সমুদ্রের তলে যাওয়া আরো অনেক বেশি ভয়। বিকজ উই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো মানে ফিয়ার অফ আননোন ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড হোয়াট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো লভক্রাফটের অ্যাকচুয়ালি লভক্রাফট নিজে ব্যক্তি মানুষটা হচ্ছে খুব বেশি মানে জিনোফোবিক ছিল, খুব রেসিস্ট টাইপের একটা মানুষ ছিলেন। তো ওনার এই থিওরির পিছনে যে ফিয়ার অফ আননোন, মানে যে জিনিসটাকে তুমি জানো না সেটাকে ভয় পেতে হবে, এই ব্যাপারটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে যে ওনার জীবনের একটা সময় উনি নিউ ইয়র্কে কাটিয়েছেন। তো ওই সময়ে নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ আসতো। এবং উনি যেহেতু খুব জিনোফোবিক একটা মানুষ, মানে উনি রেসিয়াল পিউরিটিতে বিশ্বাস করতেন। এবং ওনার রেসের না, মানে ওনার জাতের না, ওনার জাতের বাইরের মানুষ, ধরেন আফ্রো আমেরিকান বা মিডল ইস্টার্ন, ওনার দেশের বাইরের বা ওনার ধর্মের বাইরের যে কোনো মানুষকে উনি, যদিও মানে নট লাইক রিলিজিয়ন নিয়ে অত বেশি মাথা ঘামাতেন, তো এরকম যে কোনো কিছুকেই মানে ওনার কাছে আননোন মনে হতো। মানে যে কোনো নতুন জাতি, যে কোনো নতুন কালারের মানুষ, তার কাছে এটাকে আননোন মনে হতো এবং এদেরকে উনি ভয় পেতেন। হ্যাঁ, ধরেন এবং তাদের প্রতি তার একটা বিতৃষ্ণা কাজ করতো। যেমন আমাদের দেশে এখনো দেখবেন যে কেউ কেউ আফ্রিকানদেরকে ভয় পায়, মানে কাইন্ড অফ লাইক দ্যাট, যে বিভিন্ন মানে এরকম অপরিচিত জাতির মানুষকে উনি ভয় পেতেন, মানে এদের কালচারকে উনি ভয় পেতেন। হ্যাঁ, এদের মানে আচার আচরণ, রিচুয়ালকে উনি ভয় পেতেন। এবং এখান থেকে ওনার মনে হতো, মানে ওনার মাথায় হয়তো ঢুকছে যে হ্যাঁ, যে জিনিসটাকে আমার অপরিচিত, যেটাকে আমি বুঝি না, সেটাই ভয়। এই ভয়ে। আচ্ছা, হ্যাঁ, মানে এখন এখান থেকে। আড্ডার শুরুতেই তো আমরা একটু কঠিন আলাপে চলে গিয়েছি। আসিফ ভাই, আপনার জন্য একটা প্রশ্ন আছে। এটা আমার প্রশ্ন না, এটা অন্য একজন জানতে চেয়েছে। তার প্রশ্নটা, ভাইয়া শুনলাম এই কোয়ারেন্টাইন সময় আপনার চুল বলে সুন্দর করে বেনি করা যায়, আপনি বেনি করে আসলেন না কেন?
তো আমরা জানতে চাই যে আসলে বেনির সেই চুল কোথায়। না, এটা তো আসলে কোয়ারেন্টাইন টাইমে খালি আমার একার সমস্যা না, ঢাকা বা বাংলাদেশের প্রায় বেশিরভাগ পুরুষের এই সমস্যা, যে এই দুঃখে অনেক ছেলেরা মাথার সব চুল ফেলে দিচ্ছে। আমি সেরকম কিছুই করবো না, আমার মাথার চুল আমার অনেক প্রিয়। হ্যাঁ, বাট চুল অনেক বড় হচ্ছে দেখেন, বেনি করা যাবে হয়তো বা। আসিফ ভাই, আরেকটা প্রশ্ন আপনার জন্য। আপনার নামের রহস্য জানতে চাচ্ছে। নামের রহস্য আর কি? আচ্ছা, কেন না, আসিফ এই নামের মধ্যে প্রশ্ন আর কি আমারও রহস্য? ছিল, আমারও এই নাম নিয়ে প্রশ্ন ছিল, আরো একজন আপনার নাম নিয়ে জানতে চাচ্ছে। আসিফ নামের মধ্যে আবার রহস্য কি? আসিফ নামের মধ্যে না। খুব কমন নাম তো এটা, কমন নাম না? হ্যাঁ, আসিফ খুব কমন না। তাহলে রহস্যটা কোথায়? আচ্ছা, তো অনেক সময় আমাদের হাতে আড্ডা দেওয়ার, আমরা একটু মানে আপনার থেকে বের হয়ে যাচ্ছিলাম, আরো অনেক দিকে ঘুরে আসলাম, আবার একটু আপনার দিকে আসি। এই যে মানে চাকরি জীবন, ব্যস্ততায় সময় পাচ্ছিলেন না, এখন বাসায় সময় পাচ্ছেন, তো এটাকে আসলে লেখালেখিতে কিভাবে কাজে লাগাচ্ছেন, বা আদৌ পাচ্ছেন কিনা, পারলে কতটুকু পাচ্ছেন? আহ, যেটা, হ্যাঁ মানে আমাদের দেশের যেটা পরিস্থিতি, আমাদের দেশে শুধুমাত্র লেখালেখি করেই জীবিকা উপার্জন করতে পারে খুব 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 কম মানুষ। একেবারে হাতে গোনা কিছু লেখক, খুবই ভাগ্যবান লেখক ছাড়া মনে হয় আমাদের দেশে এটা আসলে কেউই পারেননি। তো আমরা যারা যারা লেখালেখি আছে, আসলে লেখালেখি আমরা খুব কম মানুষই এটা প্রধান পেশা হিসেবে গ্রহণ করতে পারি। সবারই আরেক বাইরে আলাদা আরেকটা জব থাকে। আমি হচ্ছে ব্যাংকার, ব্যাংকে চাকরি করছি 2014 সাল থেকে, প্রচন্ড প্রেশারের জব। চাকরির বাইরে একেবারেই সময় পাই না। একটা বই আসলে আমি কিভাবে যে লিখেছি আই ডোন্ট নো। সেকেন্ড বই যেমন গত বছর মানে এই বছর 2020-এ যেটা প্রকাশ পাওয়ার কথা, কাজের চাপের কারণে লিখতে পারিনি। নতুন কোনো বইও আসেনি। বই এসছে, একটা সংকলন বই এসছে, একক কোনো বই আসেনি। অদ্ভুত অদ্ভুত আধারে। হ্যাঁ, অদ্ভুত পেছনে ধারা, দেখা যায়। পেছনে দেখা যাচ্ছে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে বাট খুব মন থেকে যাচ্ছিলাম যে চাকরি থেকে যদি 15-20 দিন, 1 মাসের একটা ছুটি নেওয়া যেত, সেই ছুটিতে লেখালেখি করতে পারতাম। বাট বাট খুবই 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 দুঃখজনক বিষয় হচ্ছে যে ছুটি পেয়েছি, যেভাবে চেয়েছিলাম ওভাবে পাইনি, বাট পেয়েছি। বাসাতেই আছি, এবং বা মানে ঘরের বাইরের লকডাউনের সাথে সাথে আমার নিজেরও লকডাউন হয়ে গেছে, অর্থাৎ নতুন কোনো লেখা আসছে না। আচ্ছা, আমার মনে হচ্ছে মানে ম্যাক্সিমামের মাথার মধ্যে এগুলোই চলছে, কারণ এই সময়টা আসলে কনসেন্ট্রেট করা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে। কনসেন্ট্রেট করা কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ। মাথার মধ্যে আসলে কি বলবো, লেখালেখি ওই ব্যাপারটা আসছে না মাথায়। মানে আহ, চিন্তা, যখনই অন্য কিছু চিন্তা করতে যাই, ঘুরে ফিরে চিন্তা ভাবনা ওই করোনার দিকে চলে যাচ্ছে, ওই আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা ওইদিকে চলে যাচ্ছে, সরকার কি করছে, আমরা কি করতে পারি। আহ, মানে ওই যেদিক মানে যেই বিষয় নিয়ে চিন্তা করা শুরু করি না কেন, ঘুরে ফিরে চিন্তা ভাবনা ওই এই পয়েন্ট গুলোতে গিয়েই থাকে। তো নতুন করে ক্রিয়েটিভ কিছু চিন্তা করা, মানে ওটা আসলে কেন মানে হচ্ছে না কেন যেন। মানে আসলে লকডাউনের এই পরিস্থিতি, হ্যাঁ হাতে অনেক সময়, বাট মানে ক্রিয়েটিভিটি কাজ করছে না, এই জন্য। আচ্ছা, তারপরে চেষ্টা করছি, যে এটা শুনে জাকির ভাই হার্ট ফেল করতে পারে, জাকির ভাই আপনি হার্ট ফেল করবেন না। আহ, আহ, চেষ্টা করছি, আপনার সাথে যেদিন কথা হয়েছিল একদিন ফোনে, হ্যাঁ ওটা লেখার চেষ্টা করছি। ইনশাল্লাহ লেখা হবে, ভরসা রাখেন ভাই। এটা কি নতুন কোনো প্রজেক্ট? নতুন কোনো প্রজেক্ট অ্যাকচুয়ালি না। এই বইটার ঘোষণা 2019 সালেই দেওয়া হয়েছিল, যে মানে 2020 সালে প্রকাশ পাবে, এই কথা বলে একটা ঘোষণা এসেছিল, আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে যে লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, এই নামে একটা সাইকোলজিক্যাল থ্রিলার প্রকাশ পাওয়ার কথা 2020 সালের বইমেলা। বাট যেটা আগেই বললাম, যে চাকরির প্রেশারের কারণে লিখতেই পারিনি। তো ওই উপন্যাসটাই, ওটা নিয়ে কথা হচ্ছিল, ওই উপন্যাসটা আরেকটু নতুন ভাবে সাজিয়ে
লিখছি। মানে আমরা সামনের ওটা জন্য কি আশা করে থাকতে পারি? 2021 সালের এটা বইমেলার জন্য। অনেক পুরনো, এটার আশা তো অনেক পুরনো, তো আমাদের সামনে আরো আশা করে থাকতে হচ্ছে এটার জন্য। 2021 সালের টার্গেট নিয়ে ইনশাল্লাহ। আর যদি তার আগেই হয়ে যায় তাহলে ইভেন করোনা পরিস্থিতি আসলে কতদিন টানে বোঝা যাচ্ছে না। জুন জুলাই এর আগে আমরা পুরোপুরি রিকভার করতে পারবো বলে মনে হয় না। সো এর মধ্যে তো আসলে নতুন কোনো বই আসবেন। সো এই 2021 সালের বইমেলা কি আসলে টার্গেট করতে হবে। তো আহ আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আপনার লেখালেখির প্রসেসটা কেমন? যে আমার একটা আইডিয়া আমার মাথায় আসলে আমি লেখালেখির ফট করে লিখতে বসে গেলাম, না আমি ওই আইডিয়াটাকে নিয়ে অনেক চিন্তা করে পুরোটা গুছিয়ে তারপরে লিখতে বসি? মানে আমার ব্যাপারটা লেখালেখির কোনো ফিক্সড আইডিয়া মানে প্রসেস নাই। মানে যেটা হচ্ছে অনেক লেখক অনেক ফিক্সড প্রসেসে আগান। যেমন আমি রবিন জামান ভাইয়ের সাথে একদিন কথা বলেছিলাম, উনি নাকি পুরো গল্পটা খসড়া লেখেন, টাইম লাইন আপ লেখেন। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হবে লাইন আপ লেখেন, তারপর উনি ওই সেই লাইন আপ ধরে ধরে উনি আগায় যান। এটা নাকি ওনার স্টাইল। নাজিম উদ্দৌলা আমার ফ্রেন্ড, সে হচ্ছে গল্পের সবার আগে গল্পের এন্ডিং চিন্তা করে, এন্ডিং ঠিক করে তারপর সে আস্তে আস্তে শুরুর দিকে যায়। তো আমার ভাই এরকম কোনো প্রসেসই নাই। আমি পুরাই উড়াধুরা একটা মানুষ। আমার মানে আমি কখনো গল্পের মাঝখান থেকে শুরু করি, কখনো আমার এন্ডিং আগে মাথায় আসে, কখনো বিগিনিং মাথায় আসে। এবং আমি কখন যে কিভাবে গল্প সাজাই মানে এটা আমি নিজেও জানি না। বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য যা হয় যে আমার আমি অনেক প্লট চিন্তা করি, কিছু দূর গল্প লেখা আগায়, তারপরে সেই প্লট গুলো ওই অবস্থায় পড়ে থাকে। কারণ যেহেতু কোনো ফিক্সড প্রসেস নাই, সাজানো গুছানো কোনো নিয়ম কানুন নেই, কোনো গ্রামার নেই, সেই জন্য কাজটাও আগায় না। বাট আচ্ছা, যেটা এরকম হচ্ছে করে যে থাকা গল্পের সংখ্যা কেমন হতে পারে? অনেক অনেক অনেক? এই মুহূর্তে, হ্যাঁ এই করোনা টাইমেই তার হচ্ছে কি মানে আমি আপনি আরো আপনার গল্পে সজ্জিত করে রাখছেন। এই করোনা টাইমে হচ্ছে কি মিনিমাম 4টা ভালো গল্পের প্লট মাথায় আসছে। আচ্ছা, যে যেটা গল্পগুলো কিনে রেখেছেন সেগুলো নিয়ে আবার বসা যায় না? মানে এই সময়টাকে কাজে লাগিয়ে? মানে যেগুলো কিছু দূর লিখে রেখেছি, হ্যাঁ। তা তো অবশ্যই যায়। বাট ওই যে যেটা বললাম, মানে কিছু দূর লেখার পর খেই হারায় যায়, অথবা আর আগ্রহ হয় না, অথবা নতুন কোনো জিনিস মাথায় আসছে ওটা নিয়ে লিখতে ইচ্ছা করে, অথবা লাইফের এত প্যারা ধুর লেখালেখি করে কি হবে। কিছু থাকে। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম কি হয় যে বেশিরভাগ গল্প যদি মানে অসমাপ্ত রেখে দেন, ওইটা অসমাপ্তই থাকে নাকি যে না একটু সময় নিয়ে বা দেরি করে হলেও করা হয়? মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? আমার ম্যাক্সিমাম যেটা অসমাপ্ত থাকে অসমাপ্তই থেকে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমি রেয়ার, বাট কিছু ক্ষেত্রে হ্যাঁ, পুরোনো গল্প অনেকদিন পর হয়তো আবার আহ, আবার ধরেছি, শেষ করেছি। আমার যে বইটা প্রকাশ পেয়েছে, আহ, এই বইটা আমি এক বর্ষায় লিখেছি, কোনো কতগুলো? গ্যাপ ছিল না। হ্যাঁ, এটা আমার লেখা সবচেয়ে বড় বইয়ের কাজ। একটা লাইন, লা কথুলঘু ফটাগম, এই টাইপের কিছু একটা লাইন, এই লাইনটা আমার ছোট ভাইয়ের খুবই পছন্দ, ইভেন ওর বইটাও পছন্দ। আমার ছোট ভাই ক্লাস 10-এ পড়ে, ও প্রচুর বই পড়ে। আর হচ্ছে আচ্ছা, মানে আমি একটা বই কিনে আনলেই সবার আগে ও পড়ে ফেলবে। আর হচ্ছে কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আমি কি বলে দিব বইয়ের কাহিনী? আমি কিন্তু বলে দিলাম বইয়ের কাহিনী। বইয়ের মধ্যে কি কাহিনী আছে বলে দিলাম। মানে কিছুদিন হচ্ছে ওর ব্ল্যাকমেইল করার এটা হচ্ছে প্রসেস। যে আমি কিন্তু বলে দিব অমুক বইয়ের কাহিনীটা কি ছিল। তো এখন যেটা হয়েছে, আমার বাসায় আমার কাজিন আছে, আমাদের সাথে থাকছে। তো ও একটু ভিন্ন টাইপের, মানে অন্ধকারে ভয় পায়। তারপরে চোখে খুব সহজেই ভয় পাওয়া যায়। তো এখনো যেটা করে আমার ছোট ভাই, একটু অন্ধকার যখন হয় বা ও একা বসে আছে রাতের বেলা, ওর কানের কাছে গ্যাস চেক করে বলবে না এই ব্যাপারটা। ও আসলে আমার কাজিন কতটুকু পড়েনি, ওর এটা সম্পর্কে জানা নেই, কিন্তু এই কথাটা শুনলেও ভয় পায়। এটা হচ্ছে যে এটা আমার নিজের আবিষ্কার না, এটা লভক্রাফটের আবিষ্কার করা একটা লাইন। এটার এটা হচ্ছে একটা চ্যান্টিং বলে না, এটা বাংলা কি হবে, চ্যান্ট মানে মন্ত্র জপ, জপে যে, এটা লভক্রাফটের আবিষ্কার করা লাইন। এটার হচ্ছে এলিয়েনদের ভাষা, ভিন আচ্ছা, গ্রহের প্রাণীদের ভাষা। সেটা মানে আমাদের এই ডাইমেনশনের এলিয়েনই না, আমাদের ডাইমেনশনের বাইরে বসবাস করে সেই এলিয়েন, এবং আমাদের তুলনায় তারা ঈশ্বরের মতো। মানে এটা বলা যেতে পারে ঈশ্বরের ভাষা। তো এইটা হচ্ছে গিয়ে সেই ভাষার একটা লাইন। এটা এই লাইন, এটা ফ্রেজ, এই ফ্রেজটা বলে হচ্ছে গিয়ে ওই ঈশ্বরের যারা অনুসারী আছে তারা
ঈশ্বরকে আহ্বান জানায়। আচ্ছা, এইটা সম্পর্কে আমার খুব বেশি জানা নেই। আমার মানে আপনি যে এই তথ্যগুলো তো কালেক্ট করেছেন, এই যে লাইনগুলো দেওয়া ছিল, এটার কি মানে তার মতে কোনো অনুবাদ যেটা আমরা আর কি বুঝতে পারি, এরকম কোনো অনুবাদ কি সে দিয়েছে যেটা আমরা আসলে সহজে বুঝতে পারবো? এটা হচ্ছে যে লাকুথলু ফক্টাগন, এটা হচ্ছে যে আপনার, এটা তো একটা ফ্রেজ, এটার পুরো একটা লাইন আছে, পুরো লাইনটা আমি উচ্চারণ করতে পারবো না যেহেতু এটা ঈশ্বরের ভাষা। লাভক্রাফটের কথা হচ্ছে যে এটা যেহেতু ভিন গ্রহের একটা প্রাণীর ভাষা, ভিন গ্রহের ভাষা, ওই ভাষা উচ্চারণ করার মতো আমাদের স্বরতন্ত্র এরকম না। আচ্ছা, মানে আমাদের মানুষের যে স্বরতন্ত্র আছে এটা দিয়ে ওই ভাষা উচ্চারণই করা যাবে। উচ্চারণই করা তো যাবে না। হ্যাঁ, পুরো লাইনটার ইংলিশটা বা বাংলাটা হচ্ছে, ইংলিশটা হচ্ছে যে ইন হিজ কি হবে, ইন হিজ সিটি অফ রালিয়া, বা ইন হিজ সিটি অফ রালিয়া দ্য ডেড কথুলু লাইস স্লিপিং। মানে রলিয়া সিটিতে কথুলু ঘুমায় আছে, এটার বাংলা অর্থ হচ্ছে এটা। মানে আচ্ছা, আমার কথুলুর সঙ্গে যে একটা সিটিটা, আচ্ছা তারপর বলছি কেন আমার বলা উচিত, আমাদের আমাদের সঙ্গে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী জয়েন করবে। আমি একটু সময় নিচ্ছি, ওকে। কিন্তু আমরা কিন্তু আপনার কথা শুনতেই পারি। আচ্ছা, ওই তো যেটা বললাম যে এই ফ্রেজটা হচ্ছে লাভক্রাফটের করা, লাভক্রাফটের আবিষ্কার করা ফ্রেজ। ওনার আবিষ্কারটা ওটাই ধার করে 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 আমরা চালাচ্ছি আর কি। আবার কথুলু গল্পের মধ্যে যে মিথোলজি ইত্যাদি দেওয়া আছে, এর মানে অনেক কিছুই লাভক্রাফটেরই আবিষ্কার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে আপনার নাম, হুম। সেই নাম রেখে আমরা যে বলছি কথুলু ভাই, বা মানে আপনার একটা সৃষ্টির মাধ্যমে আপনি এটা পরিচিতিটা যে হচ্ছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? যে না ঠিক আছে, আমার নাম বাদ দিয়ে আমাকে আমার সৃষ্টির নাম ধরে ডাকছে, মানে থাকে না যে অনেকের অনেক রকম অনুভূতি থাকে এই ব্যাপারে, তো এটা আপনি কিভাবে দেখেন? যে আমার মনে হয় যে যে কোনো স্রষ্টাই হোক, সেটা খুব বড় কোনো কিছু বা খুব ক্ষুদ্র কোনো স্রষ্টা, একজন স্রষ্টা তখনই মানে আসলে তৃপ্তি পায় যখন তার সৃষ্টি তাকে ছাড়ায় যায়। যেমন রবীন্দ্রনাথের একটা যেমন খুব বিখ্যাত কবিতা সোনার তরী, ওই কবিতাটায় মানে আমি আমার আমার নিজের ব্যাখ্যা না, ক্লাস 9-10 বইতে যে ব্যাখ্যাটা লেখা আছে, যে সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন যে সোনার তরীর যিনি মাঝি, সে হচ্ছে গিয়ে শুধুমাত্র যে সোনার ধানগুলো আছে সেই ধানগুলো নিয়ে যায়, বাট সেই ধানগুলো যিনি যে মানে চাষ করেছে সেই কৃষককে নেয় না। টিকে নেয় না, মানে মানে সৃষ্টিকর্তা টিকে থাকে না, তার সৃষ্টিটাই টিকে থাকে। এটাই টিকে থাকে। মানে হ্যাঁ, সৃষ্টিটাই টিকে থাকবে বাট সৃষ্টিকর্তা টিকে থাকবে না। তো রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমে একই সাথে একটা বিষাদপূর্ণ মেসেজ, যে সৃষ্টিকর্তা আসলে টিকে থাকবে না, তার সৃষ্টিটা টিকে থাকবে। আবার তুমি কিন্তু এটাই বুঝাতে চেয়েছেন যে একটা সার্থক সৃষ্টি তখনই হবে যখন সেটা তার সৃষ্টিকর্তাকে উতরে যাবে। মানে সৃষ্টিকর্তার আয়ু সীমাবদ্ধ, কিন্তু সৃষ্টির আয়ু সীমাবদ্ধ না, তাই না? তো তো তার মানে এটা এটা অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। এবং আপনার যেহেতু আমার নিজের নাম চলে হারায় গেছে, আমার সৃষ্টির নাম টিকে আছে, এবং আমার সৃষ্টি দ্বারা আমি পরিচিত হচ্ছি, তার মানে এটা একটা সার্থক মানে সৃষ্টি ছিল। আচ্ছা, ভূমি প্রকাশের সঙ্গে তো অনেকদিন যাবত আছেন, মানে একদম শুরু থেকেই আছেন। সেক্ষেত্রে ভূমি প্রকাশনী না ভূমি প্রকাশ না ভূমি পরিবার, কোনটা বলতে ভালো লাগে? কোনটা বলতে ভালো লাগে? কারণ থাকে না দীর্ঘ সময় থাকার পরে যে একটা পরিবারের মতো তৈরি হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে যদি সে প্রশ্নটা এমন হয় যে ভূমি প্রকাশ না ভূমি পরিবার, তাহলে আপনার উত্তরটা কি হবে? আচ্ছা, উত্তরটা আমার ধারণা আসলে অনেকে আন্দাজ করতে পারবেন, যেটা হচ্ছে যে ভূমি প্রকাশনীর ক্ষেত্রে সাথে আমরা যে লেখকরা আছি, আহ, বেশিরভাগ লেখকরাই আসলে এখানে মানে একজন আরেকজনের ফ্রেন্ড। আমরা সবাই মানে ফ্রেন্ড জাস্ট কাজের সূত্রে না, বা এই প্রকাশনী লেখালেখির সূত্রে না, আমরা আগে থেকেই বন্ধু। জাকির ভাই, সবাই ভাই যারা আছে তারা আগে থেকেই বন্ধু, নট জাস্ট যে just, লেখালেখির কারণে তাদের পরস্পরের পরিচয় হচ্ছে এরকম না। তারা আগে থেকেই বন্ধু ছিল, বন্ধুরা মিলে একটা প্রকাশনী দিয়েছে। হুম। তো যেটা হচ্ছে যে এর পরবর্তীতে আমরা যারা এর সাথে যুক্ত হয়েছি, আমাদের সাথে আসলে মানে
ভূমি প্রকাশের যারা কর্ণধার আছেন, জাকির ভাই, সজল ভাই, রুদ্র, তাদের সাথে যে আমাদের সম্পর্কটা আসলে বন্ধুত্বের। ইটস নট লাইক যে জাকির ভাই আমার প্রকাশক, তার সাথে আহ, কাজের খাতিরে ওইরকম আমার friend। হ্যাঁ, তো ওইরকম সেই হিসেবে যেটা হচ্ছে যে ভূমি প্রকাশটা আসলে পরিবারের মতোই অবশ্যই, কারণ আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো আমি যদি লেখালেখি বন্ধ করে দিই, আমার যদি সামনে আর কোনো বইও না আসে, আহ, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে এই জাকির ভাই, রুদ্র ভাই, এই নামগুলো আমার কাছ থেকে হারা যাবে। আমার মনে হয় না, কারণ ইটস নট লাইক যে জাস্ট আমার লেখালেখির জন্য, লেখালেখির মাধ্যমে আমি তাদের সাথে সংযুক্ত, তাই না? সো আপনার এই কাছে। নামগুলো থাকবে। হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একজন জানতে চেয়েছেন, উপন্যাসিকার পাঠকপ্রিয়তার কারণে সাহিত্যের আরেকটি সমৃদ্ধ শাখা ছোট গল্প কি হারিয়ে যাচ্ছে? মানে আপনার কি মনে আচ্ছা, হয়? যেটা হচ্ছে ছোট গল্প হারাচ্ছে না, ছোট গল্প মোটেই হারাচ্ছে না। যেটা হচ্ছে ছোট গল্প সংকলনের বইগুলো হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে আমার। যেটা হচ্ছে যে আমাদের সাহিত্য তো মানে প্লেগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ফেসবুকে আমরা কি হয়, ফেসবুকে আমরা যারা লেখালেখি করি, ফেসবুকে আমরা পোস্ট করি ছোট গল্পগুলো, এবং ফেসবুকে কিন্তু অনেক ভালো ভালো ছোট গল্প আসে। মানে আপনি যদি বলেন যে ছোট গল্প হারিয়ে যাচ্ছে, মোটেই যাচ্ছে না। ছোট গল্প ফেসবুকে যে ছোট গল্পগুলো আসে, খুব ভালো ভালো গল্প আসে। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ আছে, তো আমি কমেন্ট টমেন্ট কম করা হয়, বাট আমি গ্রুপগুলোতে গিয়ে গল্প পড়ি, এবং খুবই ভালো ভালো গল্প আসে। বাট যেটা হয় যে যখন বই প্রকাশের ক্ষেত্রে আহ, পাঠকের দেখা যাচ্ছে যে তারা আসলে ছোট গল্প সংকলনের কোনো বই কিনতে চান না। কেন কিনতে চান না? কারণ তার পাঠকের কাছে মনে হয় যে ফেসবুকে তো আমি আসলে এই ফ্রিতেই গল্পগুলো অনেক মানে ফ্রিতেই অনেক ভালো গল্প পড়তে পারছি। আমার আবার একটা গল্প সংকলনের বই টাকা দিয়ে কেনার কি দরকার? যখন পাঠক একটা টাকা দিয়ে একটা বই কিনতে চান, তখন উনি চান হচ্ছে যে একটা উপন্যাস কিনতে। আবার লেখকের ক্ষেত্রেও কি হয়, লেখক যখন ফেসবুকে বা অনলাইনে বা ব্লগে কোনো গল্প দেন, তখন সে ছোট গল্পটা দেন। কারণ কি, অনলাইনে বড় কোনো গল্প দেয়া যায় না বা উপন্যাস দেয়া যায় না। মানে উপন্যাস দিতে হলে কি করতে হবে? আপনি তো পুরোটা একবারে দিতে পারবেন না, আপনাকে সিরিজ আকারে দিতে হবে, তাই না? খন্ড খন্ড আকারে দিতে হবে। তো অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি প্রথম পর্ব দেবেন, প্রথম পর্বে অনেক পাঠক থাকবে, অনেকেই প্রথম পর্বটা পড়বে, দ্বিতীয় পর্ব দিবেন, দ্বিতীয় পর্বটাও অনেকে পড়বে, তৃতীয় পর্ব থেকে আপনি দেখবেন যে আপনার পাঠক আস্তে আস্তে কমে আসতেছে, এবং বাই দা মানে টাইম আপনি চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ পর্বে যখন গিয়ে পৌঁছাবেন, তখন দেখবেন যে আপনার পাঠক প্রায় মানে 3 ভাগের 2 ভাগই নেই। একদম তো কমে এই যাচ্ছে। জন্য আমরা যারা লেখক আছি, আমরাও কি করি, আমরা আমাদের বড় গল্প বা উপন্যাসগুলো অনলাইনে দেই না। আমরাও চাই যে ওগুলো বই আকারে আসুক, এবং পাঠক বড় উপন্যাসগুলো বই আকারেই পেতে চায়। কারণ পাঠকের মনে হয় যে আমি তো ছোট গল্প প্রচুর অনলাইনে পাচ্ছি, ফ্রি পাচ্ছি, তো সেটা আমি আবার পয়সা দিয়ে কেন কিনতে যাব? বাট ছোট গল্প কিন্তু হারিয়ে যাচ্ছে না। ছোট গল্পে খুব মানে অনেক ভালো কাজ হচ্ছে। ফেসবুকে বা ব্লগে প্রচুর ভালো ভালো ছোট গল্প আছে। বাট আমার একটা মানে দুঃখ যেটা হচ্ছে যে ব্লগে বা ফেসবুকে যেগুলো থাকে, এই গল্পগুলো তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো তো হারিয়ে যায়। হ্যাঁ, বইয়ের মধ্যে থাকার মানে যখন সবগুলো একটা গল্প এক জায়গাতে হ্যাঁ, যখন থাকার। একটা বই যখন প্রকাশ পায়, মানে ওটা কিন্তু আসলে একটা সংরক্ষণের একটা ব্যাপার আছে। মানে এই গল্পগুলো কিন্তু সংরক্ষিত হয়ে গেল, হ্যাঁ, একটা বাট জায়গাতে অনেক থাকে। এটা একটা জায়গায় থাকলো, কেউ চাইলেই ওটা আবার খুঁজে বের করতে পারবে। তো অনলাইনে আসলে এরকম প্রচুর গল্প থাকে, এগুলো কিন্তু হারিয়ে যায়। তো এইটা একটা দুঃখজনক ব্যাপার। তো যেটা হচ্ছে যে আমি তারপরে পাঠককে বলবো যে ছোট গল্পের বই কিনেন ভাই। কারণ আমাদের দেশে আমাদের বেশিরভাগ লেখকই ভাই নতুন লেখক যারা, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা উপন্যাস লেখা কিন্তু সহজ না। বড় পরিসরে একটা গল্প বলতে গেলে অনেকগুলো ক্যারেক্টার যখন চিন্তা করতে হয়, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। বাট আমাদের অনেক লেখক আছেন যাদের উপন্যাস আহ, ভালো হয় না, বাট তারা ছোট গল্প খুব ভালো লেখেন। ইভেন আমাদের হুমায়ুন আহমেদ, যিনি, তারও ছোট গল্পগুলো কিন্তু অসম্ভব ভালো। ইভেন হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, তাদের কথাও যদি আমরা বলি, আর আমাদের নতুন লেখক যারা আছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যাদের ছোট গল্প খুবই ভালো হয়, বাট তারা ভালো উপন্যাস লিখতে পারে না। তো ছোট গল্পের বই কেনেন, মানে এই জিনিসটাকে একেবারে বাদ দিয়ে হ্যাঁ, দেওয়া ঠিক যখন হবে না। পাঠক আসলে এই ব্যাপারটা মানে বই অনেক বেশি কেনা শুরু করবে ছোট গল্পের, তখন হচ্ছে প্রকাশকও প্রকাশ তখন আবার করতে প্রকাশকও পাবে, আবার প্রকাশ করতে চাইবে, আর হ্যাঁ। উৎসাহ পাবে, যেটা আসলে মানে বই কি কম কিনছে বলেই কমে যাচ্ছে।
কম কিনছে, পাঠক কম কিনছে। আহ, লেখক যে সেও ছোট গল্পের সংকলন করতে যাচ্ছে না। তার উপন্যাসটা দিয়েই সে বই লিখতে যাচ্ছে। প্রকাশকও ছোট গল্প সংকলন এখন আর তেমন করতে চায় না, যেহেতু বিক্রি হয় না। প্রকাশকের তো সবসময় একটা কমার্শিয়াল চিন্তা থাকবেই। তো এই কারণে আর কি বই আকারে আমরা পাচ্ছি না, বাট বই আকারে না পেলেও অনলাইনে কিন্তু প্রচুর এবং খুব ভালো ভালো ছোট গল্প আছে। আসিফ ভাই, পরের প্রশ্ন, চাকরি আর লেখালেখি ছাড়া আর কোনো শখ আছে কিনা আপনার? আমার শখের কথা বলতে গেলে আসলে 1 ঘন্টায় হবে না। অনেক শখ, যেটা আহ, লেখালেখির শখ তো আছেই। আমার লাইফের সবচেয়ে বড় শখ হচ্ছে আমি এক সময় সিনেমা বানাবো। এটা আমার এন্ড গোল আর কি। এক সময় হ্যাঁ, সিনেমা এটা বানাবো। একদমই অজানা ছিল। ছবি আঁকা আঁকির শখ আছে। আচ্ছা আচ্ছা, এই করোনা টাইমে আমি ছবি আঁকা আঁকি, আমার যে স্কিল ছিল সেটাকে আমি এবার ব্রাশ আপ করার চেষ্টা করছি। খুবই ভালো। আহ, আমি ক্লাস 9, 10, 11 মানে কলেজেও কিছু কিছু ছবি এঁকেছি, তারপর ছবি আঁকা একেবারে ছেড়ে দিয়েছিলাম। প্রায় 5, 7, 8 বছর পর আবার পেন্সিল ধরে হাতে নিয়েছি। তারপর হচ্ছে ছবি আঁকার কি শখ আছে। তারপর আমার আমার ইচ্ছা হচ্ছে আমার নিজের একটা গেম ডেভেলপিং স্টুডিও থাকবে। আমি গেম বানাবো আমি। তারপর হচ্ছে আমার ইচ্ছা আছে আমি কমিক্স লিখবো। আমি ছোট থাকতে কমিক্স লিখতাম। আমার একটা সুপার হিরো ক্যারেক্টার ছিল, আমার নিজের বানানো ক্যারেক্টার। ওই সুপার হিরোর নাম হচ্ছে নিশাচর। রাতের বেলা সে সুপার পাওয়ার পেত। আচ্ছা। আমার ইচ্ছা কাহিনী খুব সিরিয়াস কাহিনী, মানে হেলাফেলা করার মতো কাহিনী না। আমার খুবই ইচ্ছা এটা নিয়ে কমিক্স বানানো। আমার খুবই ইচ্ছা এই কমিক্সের উপর বেস করে গেমস তৈরি হবে। সেই গেমস এর মিউজিক ডিজাইন আবার আমি নিজেই করব। আমার মিউজিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে। মানে শখের কমতি নাই। হ্যাঁ, অনেক শখ। আমরা আসলে দেখতে চাই, আমরা প্রত্যেকটা পর্যায়ে আমাদের আসিফ ভাইকে দেখতে চাই। সে সিনেমা বানাক, সে আঁকে হোক, সে খুব ভালো লিখুক। আমাদের সঙ্গে একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা তাকে আমাদের সঙ্গে যোগ করে দিচ্ছি। Hey, what's up? কি অবস্থা? তোর এই আচ্ছা, অবস্থা কেন? আমার আমার অবস্থা মানে কি বলবো, তোমাকে কতদিন পরে দেখতেছি, এই জন্য আর কি আবেগ আপ্লুত হয়ে সাইনাসাইটিসের ব্যথা নিয়ে আমি চলে আসছি তোমার সাথে কথা বলার তাহলে জন্য। আড্ডায়, এবার আড্ডা একদম জমে যাবে। একদম সে আর মানে বলার কথা। তোমার কি অবস্থা? এই চলছে কোনো মতে। তোমাদের কি তোরা অবস্থা দেখে এটা তো বলো। মনে হচ্ছে করোনা বাংলাদেশে তৈরি হয়েছে। এই অবস্থা কেন এইটা ভাই? মানে আগে তুমি আমাকে পরিচয় করায় দাও, সবাই তো চিনে না তোমার সাথে আমার সম্পর্ক কি। একসাথে তো অনেকগুলো সম্পর্ক, মানে এখন কোনটা রেখে কোন সম্পর্কের কথা আমি বলবো আমি তো বুঝে উঠতে পারছি না। তুমি একটু যারা যারা দেখ, শুভাকাঙ্ক্ষী বলে ফেলছিলাম, বাকিটা আসিফ ভাই হ্যাঁ বলবে। শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী বলছে, হেনু তো শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী বলছে। সজল তুমি এখন একটু পরিচয় করায় দাও আমাদেরকে, আমি তোমার কি হই বা কি, নাকি আমি আমার পরিচয়টা নিয়ে নিব? আচ্ছা, কামরুন নাহার মৌরি হচ্ছে আমাদের জাতীয় ক্রাশ, আমাদের জাতীয় ভাবি, আমাদের আচ্ছা জাতীয় সাইকিয়াট্রিস্ট। আচ্ছা। মানে আমাদের যাদের যাদের মেন্টাল প্রবলেম আছে সবার সাইকোথেরাপিস্ট। হুম তারপর হুম। হচ্ছে আমাদের আমাদের কি, জাতীয় তোমার ইভেন্ট কি, তোমার কি বলো? মানে জাতীয় ইভেন্ট আমাদের প্ল্যানার। আমাদের মধ্যে কি ব্যাপারটা কি, মানে আমাদের মধ্যে কারা অবশ্য ইভেন্ট প্ল্যানিং এ তাকে এখন আর পাওয়া যাচ্ছে না। আগে আমাদের যত ধরনের প্রোগ্রাম হইতো সবকিছু তিনি প্ল্যানিং করতেন, তিনি লিড দিতেন। ইদানিং তিনি চাকরি বাকরিতে একটু বিজি হয়ে গেছেন, এখন তাকে প্ল্যানিং এ একটু কম পাওয়া যায়। আচ্ছা। বাট যাই হোক, বাকি রোল এবং গুলো আছে, তিনি একটা জাতীয় ভাবি, কথাই জাতীয় ক্রাশ, এগুলো এই সব সবাই রোলে উনি এখনো সমহিমায় আগের মতোই মহাপরাক্রমের সাথে উনি এখনো এগুলো রোল তো প্লে করে ভাই যাচ্ছেন। পুরো বিশ্বের জন্য তুমি বলে দিচ্ছ, তুমি হয়তো পুরো বাংলাদেশের জন্য বলছো। তোমার তোমার সাথে সামনে আমার সম্পর্কটা একটু স্পেশাল কিছু না, তোমার সেটা সাথে তুমি আমার বলবা না? সম্পর্ক তুমি কি তো বলতে লজ্জা লাগছে? তোমার হাজবেন্ড মনে হয় লাইভ দেখতেছে এটা আসলে। তোমার আমার আসলে আমরা লজ্জা তো পাচ্ছি। আসলে ওই আসিফ ভাই অবস্থায় আসলে এটা চেহারার দিকে বলতে তাকাও পারছি না। না। হ্যাঁ, আসিফ ভাই চেহারার দিকে তাকাও মরি আপু, তুমি আসার পরে সে ব্লাশ করতেছে, তার গাল লাল হয়ে গেছে। ও এই তা ফিল্টারটা তো থাকলে ভালো হতো। হ্যাঁ, এখানে ফিল্টারটা মনে হয় নাই, ফিল্টার থাকলে মনে হয় আরো ভালো হতো। হ্যাঁ, তাহলে আসলে আরো ভালো মতো
বুঝা যেত আর না কি। মানে লাইভে মানে সবার তুই সবকিছু অনলাইনে আসার পরে আমার আশেপাশে হিন্দি মিউজিক বাজতেছে, আমি জানি না কোত্থেকে মিউজিক আসতেছে। কি কে যে লা 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 লা? না, এটা তো হিন্দি মিউজিকে গেলে নয়, এটা তো একদম পুরো দেশি। আচ্ছা, দেশি হয়ে গেছে এটা। দেশি তো আমি জানি আ আ না, এটা এটা তো ছাড়া তো আর এটা আমি দেশি কিছু পাই না। ওইটা তো কোরিয়ান মিউজিক ভাই। লা 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 লা। বাজে, এটা আহ, বাজে না। ও মানে আসিফ রুদুল ফার্স্ট, যাকে আমি আদর করে সব সময় জল বলে ডাকি, তো ওর সাথে আমার সম্পর্কের আসলে কোনো শেষ নাই। যে যারা দেখতেছে তারা অনেক অনেক মানুষই এখানে হয়তো আমাকে চিনে, আবার অনেকে মনে হয় চিনে না। তো রুডল ফাসের সাথে আমার সম্পর্কের কোনো শেষ নাই। একদম বর্তমানে যে সম্পর্কটা আমার আর রুডল ফাসের রয়েছে এই কোয়ারেন্টাইন টাইমে, আমি একটু সন্দিহান আছি এই ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে, শোনা যাচ্ছে যে আমার যে অর্ধাঙ্গ আছে তার সাথে রুডল ফাসের বলে কিছু একটা টিনটি হচ্ছে। মানে সে আমার সতীনের পক্ষে। সে হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত বুঝিনি। মানে বিখ্যাত পোস্ট ক্রাশ খাওয়া। হ্যাঁ, সেই ক্রাশ খাওয়ার বিখ্যাত পোস্ট। খুব রিসেন্টলি আসিফ একটা পোস্ট করেছিল যে সে ক্রাশ খেয়েছে, এবং সেই ক্রাশটা আমার হাজবেন্ড তাকে ক্রাশিত হতে মানে হেল্প করেছে। তো এরপর থেকে জানা যাচ্ছে যে সে আমার সতীন হওয়ার খুব বড় একটা পার্ট না, সে নিচ্ছে আর কি। এখন আসলে লাইভে বিখ্যাত রাইটার পাচ্ছ একবারে। না, এখন হচ্ছে মানে লাইভে আমি এসে এখন ধরনের আসলে অভিযোগ করার কোনো মানেই হয় না। তোমরা সময় থাকতে আমার বিয়ে শাদী দাও নাই, এখন আমি হ্যাঁ, আরেকজনের ভালো কথা মরিয়া আপু, তুমি আল্লাহ, কে অভিযোগ করতেছে? আমি তো আরো খুশি হয়ে গেছি। যতগুলো অভিযোগ করবো কেন? বিয়ে নিয়ে জানতে চাচ্ছে। হ্যাঁ, অনেকে আমাকেও জিজ্ঞেস করতেছিল কি ব্যাপার মুভি, আসিফের জন্য কিছু করতেছো না কেন? আমি বলি কতগুলা মেয়ে দেখায়, আসিফের তো পছন্দ হয় না। তা আসিফ তোমার কি ধরনের মেয়ে লাগবে ভাই বলো তো, যে একটু দেখি। আজকে অনলাইনে কেউ যদি পাওয়া যায়, কাউকে যদি না, ধরে এখন মানে রাজি করায় আর কি। ভাই দেখেন, আমি বলি যারা যারা অনলাইনে আছেন, আমার মনে হয় এখানে অনেকগুলা মানুষ দেখতে পাচ্ছে। এই যে একটা সুদর্শন ছেলে দেখতে পাচ্ছেন, এই ছেলে শুধু ছেলে না, এর সাথে আপনি আরো অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন চুল কত বড় হয়েছে, এই এত বড় চুলে আপনি বেরিয়ে পর্যন্ত কেটে ফেলতে পারবেন। ছেলে না, মানুষ আটকে যাবে তো, শুধু ছেলে না। হ্যাঁ না, মহাপুরুষ মহাপুরুষ মহাপুরুষ। না, এখন তুমি তো জানোই আমার কোন ধরনের মেয়ে দরকার। এটা তো আসলে এখন কথা হচ্ছে, ওই ধরনের মেয়ে তো দুনিয়ায় দুইটা জন্মায় নাই, একজন। আমি তো সানি লিওন আয়না দিতে পারবো না, এটা তো সমস্যা। ওর তো বাচ্চা মানে কাচ্চা আছে, ওরা নিয়ে already তো আমি taken, নিয়ে আসতে পারবো না। আমার তো আর কিছু করার নেই এখন। আমরা হুম, হ্যাঁ বলো কি বলতেছিলা? এই যে মানে ভাইয়া যেই হারে ব্লাশ করতেছে, চিন্তা করছি যে আমরা অন্য টপিকে যাবো কিনা। বাই দ্য ওয়ে, ম্যাক্সিমাম কমেন্টে কিন্তু আসিফ ভাইকে লাইভে বিয়ে করায় দেওয়ার কথা বলতেছে। তা আমি একবার চিন্তা করলাম যে মানে একটা ছেলে এগুলা বলতেছে, তার নাম হচ্ছে ফাহাদ হৃদয়। ফাহাদ হৃদয়, তুমি কিন্তু একটা ছেলে এগুলা বলতেছে, তার নাম ফাহাদ হৃদয়, তাই না? না না, এটা তো আমিও বলছি, কারণ আমি তো মানে তোমার হচ্ছে লিগাল ভাবে গার্জিয়ান সব বিষয়ে, তাই না? তুমি কারে পছন্দ করবা না করবা, কোনো বিয়ে টিয়ে আসবে কিনা, সেগুলো তো আমার দেখার দায়িত্ব সবচেয়ে বেশি। না, আসলে সত্যি কথা হচ্ছে, তুমি যেদিন থেকে বিয়ে করে ফেলছো তারপর থেকে আমার আর কোনো ভবিষ্যৎ নাই। তো আমি আমি এখন এগুলা সব মানে উপরালার উপরে ছেড়ে দিচ্ছি। এই জন্যই তো খুশি হয়ে গেছি তুমি সতী হবা এই আশায়। নাজিম, তুমি কিছু মনে করো না ভাই, আসলে তুমি তো জানতা সবকিছু, তাই না? পিঠ বাঁচায় নিচ্ছে পাখি, পিঠ বাঁচায় নিচ্ছে। পিঠ বাঁচায় নিচ্ছে, এটা কোনো কথা? পিঠ বাঁচালে তো হবে না। কি করে ও? খালি গায়ে লেখালেখি করে না কি করে? ও তো জানোই নর্মাল রুলস, এগুলা মানে সব অনলাইনে বলা যায় নাকি, কিছু কিছু জিনিস ঠান্ডা ঘরের মধ্যে। ওইটা ইনবক্সে শেয়ার নিতে পারো কিন্তু। হ্যাঁ, তারপরে কি কি প্রশ্ন আসলো? হ্যাঁ না, কিছু প্রশ্ন পড়ো না, অনেক প্রশ্ন আসছে তো, বেশিরভাগই তো দেখলাম বিয়ে সম্পর্কিত। কি কি কোনো মেয়ে প্রপোজ করছে কিনা আগে এটা বলো, তাহলে আমি দেখি রাজি করানোর চেষ্টা করি। কোন নিব্বি নিয়ে কথা হচ্ছিল যেন, কোন কোন নিব্বিরা যেন তাকে ইনবক্সে কি সব বলে বেড়ায়, সে নিব্বিদের থেকে রক্ষা পেতে একদম ফেসবুকে পোস্ট পর্যন্ত করেছে। আমরা একটু সে সম্পর্কে জেনে নিই। এগুলা আসলে তো এগুলা নিয়ে টানাটানি কেন?
আসলে হচ্ছে সবই সারপ্রাইজ, আমি একটা সারপ্রাইজ অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরাও চাচ্ছি। হ্যালো এই হ্যালো জিম ভাই। এই আগে বলছে সতীন, তোমার সতীন চলে আসছে। আমার সত্যি কি মানে আমি বুঝলাম না আসিফ ভাই এত খুশি হয়ে গেল জিম ভাইয়ের চেহারা দেখে। ওই দেখো নাজিমুদ্দৌলাকে কিন্তু বুঝতেছি আমি না। দেখতে পাচ্ছি না, নাজিমুদ্দৌলার স্ক্রিন এখনো চেহারা ও দেখতেই মাই গড। একদম আরে ওরে দেখার জন্য তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তুমি ওরে দেখতে পারবা, সুন্দর চেহারা, সুন্দরভাবে দেখতে পারবা। এই শোনো, অনলাইনে তুমি বলে দাও নাজিম, তুমি অনলাইনে বলে দাও। নাজিমুদ্দৌলা না, এটা শেফুদা। ভালো কথা, আমি এটা বলতে চাচ্ছিলাম। শেফুদার ইয়ঙ্গার ভার্সন হইতেছে। জিম ভাই ফলাই দিছি সব যা আছে। জিম ভাই জিম ভাই শুনতে পাচ্ছো? নাজিমুদ্দৌলা তোমারে ডাকে। শুনতে না কেন ভাই, শুনতে পাচ্ছে না? নাজিমুদ্দৌলা তুমি ভলিউম বাড়াও। কোন একটা কারণে আমার সাউন্ড আসতেছে। খুব আস্তে আসতেছে তোমার সাউন্ড। সাউন্ড খুবই আস্তে আসতেছে। এখন আসতেছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জিম ভাই আচ্ছা, আচ্ছা হ্যাঁ হেনা বল, হেনা বল। আমাদের আড্ডার নাম আলাপচারিতা। এখানে কোনো চা নাই, বাট বাসায় বসে যে যার নিজের চা খেতে পারো। আর হচ্ছে এই যে আলাপচারিতায় চা বিহীন সবাইকে বসায় আড্ডা দেওয়ানো হচ্ছে, এটার জন্য আমরা চাইলে একটা হিসাব তুলে রাখতে পারি, যেটা আমরা কোয়ারেন্টাইন শেষে সবকিছু ঠিকঠাক হইলে আমাদের এই ভূমি প্রকাশকের কাছ থেকে আদায় করে দেবো। এইটা তো বলার লাগে না, শুধু চা খাবো নাকি? ভূমি প্রকাশকের প্রকাশকের কাছ থেকে শুধু চা না, চায়ের সাথে চাও খাবো, মেশ মানে আমি না রিয়েল চা, ভিতরে চা আছে কিন্তু দিয়ে দিই। আমি কিন্তু ওজন কমাচ্ছি, আমি মানে ভূমি প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ওজন কমাচ্ছি যাতে করে এই কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলে আপনি আমাকে বিশাল ভরপুর ইয়ে খাওয়াতে পারেন, বিরিয়ানি খাওয়াতে পারেন। চা আমার কাছে ছিল, আমার হাতে ছিল। এটা হচ্ছে গিয়ে সেটিংস ঠিক করতে করতে আর মানে যখন আমরা ট্রায়াল দিচ্ছিলাম ওই সময় চা আসলে শেষ হয়ে গেছে। মানে আমি ভাবছিলাম তারপরে খালি কাপটা আচ্ছা। খালি কাপটা রাখবো আশেপাশে প্রপস হিসেবে। রাখতা অসুবিধা আম্মা কি এসে কাপ ছিল? নিয়ে গেছে, আম্মা নিয়ে আহারে। গেছে তো কাপ। আরে আরে, আচ্ছা এই যে জাতি দেখতেছে নাজিম, তোমার বন্ধুকে এই যে জাতি দেখতেছে, হ্যাঁ এখন তো আর সে তোমার বন্ধু নাই, এখন সে আমার সতীন হয়ে যাচ্ছে, সেই বিষয়ে তুমি কি কিছু বলতে চাও? আচ্ছা সব কি আলাপ কি খোলাখুলি হয়ে যাবে? একদম, এইসব জিনিস কি লুকায় রাখে নাকি বিনু? আচ্ছা আলাপ হবে, খোলাখুলি হবে না কিছু। শেষ না হতে হতে দেখা গেল যে এটা নিয়ে আবার নিউজ হয়ে গেছে, মানে একদম সব ভাইরাল। আরে নিউজ তো আমিই করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো ব্যাপার কি, মানে এতক্ষণ জল ব্লাশ করতেছিল, এখন জিম ব্লাশ করতেছে। বাবা ভাই, আপনি তো দুই দিকে লাগছে মনে হচ্ছে। না কারণ নাজিম হচ্ছে ওর একটা মানে একটা উইন্ডোতে এই ইন্টারভিউ খুলছে, আর আরেকটা উইন্ডো চালায় ও অন্য কিছু দেখতেছে, যেটা দেখতেছে ওটা দেখে ও ব্লাশ করতেছে। নাজিম তুমি রোজা রমজানের দিনে অন্য কোনো উইন্ডোতে কিছু দেখো না, ঠিক আছে? এটা রমজান না, ইফতার তো হয়ে গেছে, এখনো সমস্যা নাই। নাজিম এটা কিন্তু রমজান, তুমি কিন্তু দেখো মানুষের ধর্মানুভূতিতে আঘাত দিও না, ঠিক আছে? তুমি আমাদের সাথেই থাকো, তুমি অন্য কোথাও যাও না। না আছি, সমস্যা নাই। আচ্ছা সৌভাগ্যক্রমে আমার আজকে একজন গেস্ট থাকার কথা, আমি 3 জন গেস্ট পেয়ে গেছি। তো আচ্ছা এটার জন্য মানে একটু ভাব নিয়ে বলি, আমি খুবই লাকি, আমি 3 জন গেস্ট পেয়ে গিয়েছি এবং খুব ভারী মাপের গেস্ট। আল্লাহ। দুজন রাইটার আছেন। আমি উপরে একটা প্রশ্ন দিলাম, এটা হচ্ছে আপনাদের পাঠকদের প্রশ্ন, তারা জানতে চাচ্ছে। দুজন রাইটার মিলে একটু উত্তরটা দিয়ে দেন। মার্ডার ফ্যান্টাসি উপন্যাস লেখার প্লট আছে মাথায়, লেখালেখির অভিজ্ঞতা নেই তেমন, আপনার কাছে কিছু টিপস জানতে চাই। আমি আপনার জায়গাতে আপনাদের উল্লেখ করে দিচ্ছি, একটু টিপস দেন যারা নতুন লিখছে বা লিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে। মার্ডার মিস্ট্রি কে বেশি লেখছে? মরিয়াপন আমি সজল বেশি লেখছে না আমি উনি লিখছি? মার্ডার ফ্যান্টাসি বলছেন, মানে মার্ডার ফ্যান্টাসি এটা কি, মানে মার্ডার এবং ফ্যান্টাসি আমি আসলে বুঝতে পারছি না। মার্ডার
মার্ডার Murder মার্ডার ফ্যান্টাসি ফ্যান্টাসি বলতে আসলে কি জিনিস? মার্ডার ফ্যান্টাসি আমরা বলতে জানি আসলে যে টার্গেট মার্ডার, মানে টার্গেট কিছু একটা বলে দেন। আমার মনে হয় মার্ডার ফ্যান্টাসি বলতে মার্ডার মিস্ট্রি বুঝাইছে। মার্ডার ফ্যান্টাসি তো হয় না, মার্ডার ফিকশন হয় আর কি। সো ওইটাই মিন মানে করতে চাইছে। ফ্যান্টাসি আছে অথবা মার্ডার মিস্ট্রি আছে, দুইটা আলাদা জনরা। আমি মার্ডার ফ্যান্টাসি বলে কোনো জনরা আছে এরকম আসলে জানি না। না, ফ্যান্টাসি নিয়ে যদি আপনি লেখালেখি করতে চান বা মার্ডার মিস্ট্রি নিয়ে লেখালেখি করতে চান, তাহলে কোনো টিপস আছে কিনা? টিপস হচ্ছে যে আপনি ফ্যান্টাসি নিয়ে লেখালেখি করতে চাইলে প্রথমে যেটা করতে হবে, মডার্ন ফ্যান্টাসি যেগুলো আছে, ড্রেসডেন ফাইলস, তারপর কি জানো, আহ, ওই যে একটা বাচ্চা ছেলে আছে যে, ওই সিরিজটার নাম কি, যাই হোক এই ধরনের মডার্ন সিরিজ গুলো পড়ে ফেলেন। সবার আগে এগুলো পড়েন। মানে যে কোনো ধরনের জনরা নিয়ে যদি আপনি লেখালেখি করতে চান, মানে সেটার জন্য প্রথম ধাপ হচ্ছে ওই জনরার রিসেন্ট যে কাজগুলো হয়েছে সেগুলো পড়ে ফেলা। প্লাস হচ্ছে ওই জনরার যদি ক্লাসিক কোনো কিছু থেকে থাকে, ধরেন আপনি যদি মিডিভেল ফ্যান্টাসি নিয়ে কাজ করতে চান, আপনি লর্ড অফ দ্য রিংস অবশ্যই পড়বেন। তো সেই জনরার ভালো ভালো লেখা যেগুলো আছে ওগুলো খুঁজে পড়ে ফেলুন। পড়লেই দেখবেন যে আপনার নিজের মাথায় একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, যে কিভাবে শুরু করতে হবে, কিভাবে আগাতে হবে, আপনি নিজেই বুঝবেন। আসলে মানে লেখালেখির ক্ষেত্রে এটা কমন একটা অ্যাডভাইস যে প্রথমে আপনাকে পড়তে হবে প্রচুর। জিম ভাই কিছু বলতে চাচ্ছিলাম। মার্ডার যদি মিস্ট্রি, কিছু মার্ডার মিস্ট্রি লেখার জন্য আগাথা ক্রিস্টি রিকমেন্ড করবো। আগাথা ক্রিস্টির বইগুলা পড়বেন। আগাথা ক্রিস্টির অনেকগুলাই মার্ডার মিস্ট্রি আছে। সো একটা কমন ব্যাপার আছে মার্ডার মিস্ট্রির মধ্যে, সেটা হচ্ছে যে প্রথমে যে কিলটা হবে ওই মার্ডারটা খুবই অভিনব কায়দায় কোন একটা মার্ডার দেখাতে হবে, যে মানে এইরকম মার্ডার হয় না, হ্যাঁ, সচরাচর হয় না, এইরকম একটা মার্ডার দেখাইতে হবে। তাহলে প্রথমেই পাঠক হচ্ছে হুক হয়ে যাবে আপনার গল্পে, যে আরে এইভাবে একটা মার্ডার হইছে, এটা কে করলো, কেমনে করলো। তারপর হচ্ছে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আলটিমেট কিলার কে। আলটিমেট কিলার যে আছে তাকে অলওয়েজ হচ্ছে দর্শকের চোখের সামনে একটু মানে ভালো বা একটু অন্য একটা দেখাতে হবে। হ্যাঁ, আলটিমেট কিলারকে যদি দর্শক আগেই ধরে ফেলে তাহলে কিন্তু আপনার গল্প প্রথমেই মজা নষ্ট হয়ে গেল, পরে কিন্তু পাঠক আর পড়ে মজা পাবে না। তো এটা মাথায় রাখতে হবে। সে কিলার থাকবে, কিছু হিন্টস দিয়ে রাখবেন গল্পের বিভিন্ন জায়গাতে, যেটা পরে দুয়ে দুয়ে চার মিলানো যাবে, কিন্তু সামনে একটা অন্য ভিলেন রাখবেন, যে যাকে দেখে প্রথম থেকে মনে হবে এইটাই মার এক্ষুনি, এইটাই। লাস্টে গিয়ে যখন দেখা যাবে সে আসলে খুনি না, তখন পাঠক চমকে যাবে। হ্যাঁ, মার্ডার মিস্ট্রিতে টুইস্টটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। সো এই টুইস্টের ব্যাপারটা মাথায় রাখবেন। তো এই আর হচ্ছে প্রচুর পড়বেন, মার্ডার মিস্ট্রি টাইপের লেখা পাবেন, সব পড়বেন। মুভি সিরিজ টিজ প্রচুর আছে, রিকমেন্ড করলে শেষ করা যাবে না। সো পড়বেন, এগুলো পড়লে মোটামুটি আশা করি যে লেখার হাত ভালো হবে আর কি। এই তো। আমার যেমন নাজিম, যেহেতু অনলাইনে আছো আমাদের সাথে, আমার একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে যে বর্তমান সময় বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে থ্রিলারের মানে আমাদের লেখার স্কোপটা কমে যাচ্ছে কিনা। এটা বলছি এই কারণে যে মানে আমরা থ্রিলারে আগে কি চিন্তা করতাম, যে আমরা খুব অভিনব কায়দায় কোনো খুন চিন্তা করতাম, অভিনব কোনো কায়দায় কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, এরকম কিছু চিন্তা করতাম। তো আমরা যেগুলো কল্পনা করতাম, আমার কাছে এখন কেন যেন মনে হয় যে মানে সেগুলো আসলে বাংলাদেশে বাস্তবেই ঘটে যাচ্ছে। হ্যাঁ, মানে খুব রিসেন্ট যেই ব্যাপারটা আমাকে সবচেয়ে শক করছে, যে আমরা একটা মার্ডার দেখতে পেলাম, যে হাজবেন্ড লাইভে এসে ওয়াইফকে খুন করে ফেলছে, এরকম একটা। তো এইটা আসলে মানে তোমার কি মনে হয়, মানে এই ধরনের কিছু তো মানে এগুলো আসলে আমরা আগে কল্পনা করতাম, কল্পনা করে থ্রিলারে লিখতাম, এখন এগুলো বাস্তবেই ঘটছে, বাস্তবেই ঘটছে, বাস্তবে আমাদের মানে আমরা সেগুলো নিউজ পেপারেই পাচ্ছি। মানে এখন থ্রিলারে আসলে এইটাকে মানে যেটা বাস্তবিক ঘটে সেটা তো থ্রিলারে আবার লেখার কোনো মানে হয় না। থ্রিলারে আমাদেরকে উপন্যাস মানে কল্পনা করে মানে আরো এক ডিগ্রি উপরের কিছু লিখতে হবে, তাই না? তো এর থেকে উপরে আসলে আর কোথায় যাওয়া সম্ভব? এটা মানে অবশ্য আমরা যে জিনিসগুলো ভালো একটা কল্পনা কথা করতাম বলছেন। সেটা কিন্তু এখন বাস্তবেই হয়, হুম। তাই না? আহ, এইটা একটা ঘটছে, তারপরে লাইভে তো মার্ডারটা ঘটছে, তারপর হচ্ছে মাঝখানে একটা খুন হলো না, ওই যে আহ, ওই যে বাড়ির ছাদের থেকে ফেলে দিছে একটা মেয়েকে। হুম হ্যাঁ, হুম। ওই যে। পরে তো জানা গেল যে মানে তাদেরই সমস্যা ছিল, হ্যাঁ ত্যান।
হ্যাঁ তারপরে তো আমরা আরেকটা খুনের ঘটনা, যেটা হচ্ছে যে একজন পুলিশ অফিসারের ওয়াইফ মারা গেল। হ্যাঁ 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 তারপরে তারপরে নুসরাতের এটা ঘটনা চিন্তা এটা করো না, নুসরাতের হ্যাঁ, ঘটনাটা মানে তার যে সামনে তার হাজবেন্ডকে খুন করা হলো। একটা এরকম একটা ইয়ে ছিল না যে তার সামনে তার হাজবেন্ডকে খুন করা হলো হ্যাঁ হ্যাঁ কয়েকজন হ্যাঁ হ্যাঁ মানুষজন ওইটা মিলে। ওইটা 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 একটা কাহিনী। হ্যাঁ, তারপরে পরে যে ওখান থেকে নুসরাতের কাহিনীটা স্ক্যান্ডালে ওই যে চলে ওই আসলো। হুজুর যে হুজুরের শিষ্য যারা যারা যে পুড়িয়ে মারলো মেয়েটাকে। হুম। হুম। তো এই ঘটনাগুলো যদি চিন্তা করি তাহলে এগুলা কিন্তু হচ্ছে হয়তো 5-6 বছর আগে আমরা ফ্যান্টাসি মনে করতাম যে এরকম হ্যাঁ, মার্ডার এগুলোই আমরা মিস্ট্রি কিন্তু হতে পারে। কল্পনা করতাম, মানে এগুলো হুম, আমরা গল্পে এগুলো লিখতাম, মানে এখন কিন্তু মানে বাস্তবেই হচ্ছে। বাস্তবে এগুলো ঘটছে। মানে তাহলে আসলে আমাদের আর মানে ইসের জায়গা কোথায়, কল্পনা করার জায়গাটা কোথায়, তাই না? সরি কল্পনার জায়গাটা আসলে নাই। গ্রাফিক ত্রুটির কারণে গায়েব হয়ে গিয়েছিলাম। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নাই। না আমরা ক্যারি করছিলাম। যাই হোক। তো মানে এটাই আমার কাছে মনে হয় যে মানে থ্রিলারে আমাদের বোধহয় আর খুব বেশি সামনে যাওয়ার জায়গা নেই, কারণ আমরা না মানে আমার কল্পনা এখন করতে এটা করতে আমরা বোধহয় আমার এটা এখন এটাই খাদের মনে কিনারে হয় যে চলে এক এসেছি। সময় এক সময় ওই তো ওই মার্ডার ফ্যান্টাসি ছিল কিন্তু এখন হ্যাঁ, এটা এখন রিয়েলিটি ফ্যান্টাসি রিয়েলিটি নাই, হয়ে গেছে। এখন না, লিটার যেমন রিয়েলিস্টিক হয়ে যাবে। তুমি যেটা বললা যে ওই লেখকে যে টিপসটা দিলা যে আপনাকে খুব অভিনব কায়দায় কোনো খুনের মানে প্লট কল্পনা করতে হবে। হ্যাঁ, মানে অভিনব কায়দায় খুনের প্লট কিন্তু আমরা আগে কল্পনা করতাম, বাট এখন এক্স্যাক্টলি। কিন্তু সে আমরা যা কল্পনা করতাম সেটা কিন্তু বাস্তবেই ঘটছে, যে লাইভে এসে যে ঘটনাটা ঘটলো। মানে বললে বিশ্বাস করবে কিনা মানুষজন আমি জানি না। আমি নিজে চিন্তা করে রাখছিলাম এরকম একটা, মানে আমি একজন সিরিয়াল কিলারের গল্প লিখবো, সেই সিরিয়াল কিলার যে করে সে প্রত্যেকটা খুন হচ্ছে গিয়ে লাইভে এসে করে, মানে সে তার প্রত্যেকটা খুন লাইভ ব্রডকাস্ট করে। বাট সে কোন লোকেশনে আছে লোকেশন তার বোঝা যায় না। সে এক এক সময় এক এক লোকেশনে যায়, এক এক এলাকায় যায়, গিয়ে যখন খুন করে, খুন করার সময় সে খুনের ঘটনাটা লাইভে ব্রডকাস্ট করে। মানে সে প্রত্যেকটা সময়ই মানুষকে চ্যালেঞ্জ করেছে, এই দেখো আমি সবার সামনে খুনটা করতেছি, পারলে আমাকে ঠেকাও। তো আমি নিজে ওই এরকম একটা প্লট চিন্তা করছি। আমি নিজে এই প্লট চিন্তা করে আমি গল্পটা ভাবতেছি লিখবো। এর মধ্যে নিউজ আসলো যে একজন হাজবেন্ড লাইভে এসে এরকম একটা খুন সত্যি সত্যি করে ফেলছে। এই নিউজটা পাওয়ার পর আমি আর এই গল্পটা লিখিনি। মানে আমার নিজের কাছে মনে হয়েছে যে তাহলে আমাদের মনে হয় আর কল্পনা করার খুব বেশি জায়গা নাই, আমরা খাদের কিনারে চলে চলে গেছি, ইনফ্যাক্ট তাই না? তোমার ব্ল্যাক মিররের একটা পর্ব আছে সিজন 3 না 4 জানো। ওই পর্বটা এরকম ছিল যে একজন লোক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে আজ কাকে খুন করব, ওইখানে পোল হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে পোল হাইয়েস্ট হয়। মার্ক যে পায় ওই লোক পরে ওকে খুন করে। মানে কি ভয়ঙ্কর ব্যাপার। বাট এটাও কিন্তু এখন মানে যা দেখতেছি সিচুয়েশন, এটাও যদি কালকে শুরু হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। হ্যাঁ, কারণ মানে মানুষ একজন তো হেট সিরিয়াল করে এমন কিলার। লোক আছে না, হ্যাঁ, পলিটিক্যাল সেটাই, একজন লিডার থেকে শুরু করে কত লিডার আছে না যাদেরকে আমরা অপছন্দ করি, এদের নাম তো উঠতেই পারে। যেমন ব্ল্যাক মিররের ওই পর্বটা তো মানে সাইফাই টাইপের পর্ব ছিল, বাট নর্মালি চিন্তা করে একজন সিরিয়াল কিলার সে তার কিলার কিভাবে মানে ভিকটিম কিভাবে চুজ করে, ভিকটিম চুজ করে হচ্ছে গিয়ে প্রত্যেকবার সে অনলাইনে কোশ্চেন করে আজকে কাকে খুন করবো, ওখানে হ্যাঁ, মানুষজন নাম সাজেস্ট করে। কুড বি, হতেই পারে। আচ্ছা, মানে আমরা ভেরি মাচ আসলে আমাদের মানে আড্ডার প্লসিবল। একদম শেষের দিকে চলে আসতেছি। আমার হচ্ছে আসিফ ভাই এবং নাজিম হ্যাঁ, ভাই, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে বর্তমান লেখকদের মধ্যে আপনাদের কার লেখা ভালো লাগে, মানে আপনাদের নিজেদের পছন্দ। আরে এটা কি ওরা বলবে নাকি মুখের উপরে? আমার আমার কথা বলবে না, নির্ঘাত নির্ঘাত, ওরা দুজনেই আমার কথা বলবে। আমার কথা না বললে দুজনের ভাত নাই আজকে। যেটা না না না, হচ্ছে সরি যে, সরি, বলো। আমার খুব সবচেয়ে প্রিয় লেখক ছিল হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ তো মারা গেছেন। বর্তমানে আসলে কার লেখা ভালো লাগে, হুমায়ুন আহমেদ এবং রাকিব বর্তমানে হাসানের লেখা বলতে একসময় মনে খুব হয় ভালো লাগতো। সুরাইয়া মনে হয় সম্ভবত মানে বর্তমানে নতুন, বলতে এখন এখন নতুনদের যারা বুঝাইছে। হ্যাঁ, এই প্রজন্মের একেবারে যারা নতুন, লিখছেন তাই না? তাদের মধ্যে। নতুন প্রজন্মের কথা বলছে। আচ্ছা, একেবারে নতুনদের মধ্যে কার লেখা খুব বেশি পড়ছে? একেবারে নতুনদের মধ্যে খুব বেশি লেখা কারোরই পড়া হয়নি। বাট যদি আপনি বলেন যে সম্ভাবনা আছে কার মধ্যে সবচেয়ে বেশি,
সেক্ষেত্রে আমি বলবো যে কিশোর বর্ষা ইমন এই ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে। মানে ইটস নট লাইক যে সে যা লিখেছে খুব ভালো কিছু লিখেছে, বাট আমার কাছে মনে হয় যে এই ছেলেটার খুব ভালো কিছু লেখার সম্ভব মানে ক্ষমতা আছে, Capability আছে বা সম্ভাবনা আছে। ক্যাপাবিলিটি আছে। সে চাইলে এক সময় মানে হয়তো খুব খুব ভালো কিছু সে অ্যাকচুয়ালি লিখতে পারবে। আর ভূমি প্রকাশের মধ্যে থেকে জয়নাল ভাইও লিখছেন, ওনার লেখাও ভালো। আর নাজিম ভাইয়ার এখন একদম মানে আমাদের সমসাময়িক যারা আছে এদের মধ্যে আমার কাছে খুব ভালো লাগে হচ্ছে আবুল ফাতা মুন্না ভাইয়ের লেখা। আচ্ছা খুব পরিণত লেখা, ভালো লাগে পড়তে। আবুল ফাতা মুন্না ভাই বা ছাড়াও কেপির লেখাও ভালো লাগে পড়তে। ভূমিতে সজলের লেখা ভালো লাগে, দিবাকরদার লেখা ভালো লাগে। আর হচ্ছে এখন যে নতুন লেখকটা ছেলেটা আসছে ওই যে রিফাত নাম, ওর লেখা তো খুব পরিণত। হ্যাঁ, আমি অবাক হয়েছি ওর লেখা পড়ে যে আমি ভাবছি যে হয়তো বা নতুন লেখা একটু তো আনারি ভাব থাকে, বাট আসলে ওর লেখা খুব বেশ চমৎকার, ঝরঝরে লেখা, আমার কাছে পড়ে ভালো লাগছে। জয়নালের লেখাও ভালো লাগে। এই তো বাতিঘর রাইটাররা আছে মোটামুটি সবাই ভালো লেখে। বাতিঘর রাইটাররা মানে মানে বাতিঘর প্রকাশনী রাইটার, অনেক রাইটার তো পার্টিকুলার কারণে নাম বললাম সবার না। নাম আর আলাদা করে বলা হলো না। হ্যাঁ, তুমি তো কিশোর সবাই- বর্ষা ইমনের নাম বলছো, ও তো বাতিঘরেরই। কেপির সাথে তো আর আমার সম্পর্ক বাতিঘর থেকে না, ওর সাথে তো বাতিঘর থেকে না, অনেক অনেক আগে। অনেক আগে থেকে সম্পর্ক, শুধুই গল্পের দিনগুলো থেকে। খুব কাছে ছোট ভাই আমার, এক সময় প্রতিদিনই আড্ডা হতো, গল্প হতো। ব্যস্ততার কারণে এখন আর হয় না আগের মতো। তো তখন থেকেই তো আর কি ওর সাথে ওইটা ছিল আর কি, ওর মধ্যে শেখার আগ্রহটা ছিল, লেখার আগ্রহ ছিল সবসময়, সম্ভাবনা দেখতাম সবসময় যে একসময় ভালো করবে। ইনফ্যাক্ট ওকে লেখালেখিতে আনছি আমি। ওর ফার্স্ট বইটা আর কি আমি করছিলাম আর কি, ওই একটা অনুবাদ করছিল তোমার হচ্ছে ভেলোসিটি নাম, ওইটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম। ভেলোসিটির কি তোমার করা কভার? হ্যাঁ, ভেলোসিটি কভার আমার করা, ওর প্রথম বইয়ের কভার আমার করা। তোমার বইয়ের প্রথম কভার। আমি আচ্ছা, আমি আমার সবচেয়ে প্রিয় রাইটারের নাম কিন্তু বলি নাই। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় রাইটার কিন্তু আমার সামনেই আছে। ওকে, আমি সামনে কি আমি তোমার সামনে তো দুইজন ভাই, এভাবে এরকম ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলে হবে না। হ্যাঁ, আমি এখন- আরেকজনকে অ্যাড করি। হ্যাঁ, এবার বলো তোমার প্রিয় রাইটার কে, বলো। বললাম তো সামনে আছে। সামনে তো অনেকগুলা মানুষ আছে গো, তুমি কার কথা বলছো? সামনে যারা ভাত যারা খেতে চাও আজকে? ফিল করো, তারপর হচ্ছে যে আলাদা করে গিয়ে, হ্যাঁ আমি কিন্তু তোর কথা বলছিলাম, আসিফ আমি কিন্তু তোর কথা বলছিলাম, আরে হেনু আমার প্রিয় রাইটার তো তুই। না না মরি, আরে বাবা তোমাকে ছাড়া তো আমি কারো নাম বলতেই পারি না। বেঁচে গেলাম। এবার তো নাজিম মানে চিন্তা করতেছে। চিন্তা করে গেছে কার কথা বলবো, কি করব। কিভাবে বাঁচা না। যায়। তিনজনই প্রিয়, হুম, কি নাই আর কি। আচ্ছা এখন আর ডিসক্রিমিনেশন করতে চাচ্ছি না। চুলাটা বন্ধ করে আসি, হ্যাঁ? ভাত আজকে আর হবে না। তাইলে বিরিয়ানি খামো। আচ্ছা একজনের একটা প্রশ্ন ছিল, রিতাকে অ্যাড করে না কেন, কখন থেকে ওয়েট করতেছি। আচ্ছা ভাইয়া না আপু, আমি নামটা দেখতে পাচ্ছি না, কিন্তু রিতাকে দেখার জন্য আপনাকে সামনে যতগুলো রিতা পর্ব কে? আসছে প্রত্যেকটা পর্ব দেখতে হবে, শুনতে হবে এবং ওয়েট করতে হবে। আমরা রিতাকে একদিন না একদিন আনবো। রিতাকে? চা আলাপ চা রিতা, সবাই আলাপ এখন চা রিতা। আমাকে খুঁজছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর কোশ্চেন আছে নাকি? আর কি নিয়ে কথা বলা যায়? আমরা আসলে আমাদের আড্ডার শেষ দিকে চলে আসছি। আমি ও, জিম লাইভে ভাইয়ের আর এক কাছে মিনিট বাকি একটা আছে, 1 ঘন্টা চলে গেছে, প্রশ্ন my God. যেটা আসলে আসিফ ভাইকে শুরুতেই করেছিলাম, সেটা হচ্ছে মানে এই যে কোয়ারেন্টাইনের সময় কেমন পাচ্ছ আসলে। মানে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কোয়ারেন্টাইনে অনেক সময় পাচ্ছ, তারপরে মনে পড়লো যে আসলে কোয়ারেন্টাইন মানেই হাতে অনেক সময় না, অফিসিয়াল অনেক কাজ থাকে। তো কোয়ারেন্টাইনের সময় কেমন পাচ্ছ লেখালেখি নিয়ে চিন্তা করার, বা লেখালেখি নিয়ে এক্সট্রা কাজ করার সুযোগ কি হচ্ছে কিনা। নাজিম কি শুনতে পাইছে? আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ জিম ভাই কোশ্চেন তুমি তোমাকে না
তুমি না আশেপাশে জিনিসগুলো বাদ দিয়ে একটু আড্ডাটার মধ্যে আসো, মানুষজন তো না, না, বুঝে না, যাচ্ছে ও তুমি বারবার- আসলে কি করো। না 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 অন্য ভাবছিও তো খালি ঘরের বারবার কথা না নিষিদ্ধ বলি আর- জায়গায় উকি দিচ্ছ। নিষিদ্ধ জায়গাটা বন্ধ করো ভাই। না আসলে হয়েছে কি আসলে হয়েছে কি, লেখালেখি- তোমার চশমায় কিন্তু দেখা যাচ্ছে তুমি কি দেখতেছো। So, আরে না, আমি এখানে আছি। আহ, লেখালেখি চলতেছে। আমি হচ্ছে আমার পেজ ওপেন করছি এই কোয়ারেন্টাইনের টাইমে। এতদিন তো ফেসবুক প্রোফাইলে, হ্যাঁ হ্যাঁ পেজ বলতে মানে পেজ আমার নিজের নামে, হ্যাঁ ব্যক্তিগত আচ্ছা। একটা পেজ খুলেছি। এতদিন তো আমি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে বা ব্লগে টগে গল্প লিখতাম, তো মনে হলো যে একটা ফেসবুক পেজ করি নিজের নামে আর কি। অনেকদিন তো হলো, অনেকদিন লেখালেখি করি। তো ওই পেজ মোটামুটি অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ প্রায় 3,500 লাইক আছে দেখলাম, এবং গল্পগুলো মানুষ পড়ছে অনেক। আর তো প্রোফাইলে গল্প দেওয়া বন্ধ করে দিয়েছি, ওইখানেই দিই। নতুন গল্প লিখলাম, মাঝখানে একটা গল্প লিখলাম হচ্ছে সামান্য একটা বিড়াল নামে, গল্পটা খুব হিট করছে। তারপরে ইন্টারভিউ নামে একটা গল্প লিখলাম, এটা হিট করছে। তো এই টুকটাক গল্প লিখছি, কিন্তু ওইভাবে তোমার ইন্টারভিউ যে- গল্পটা পুরান না? না পুরনো না, নতুন গল্প। না ইন্টারভিউটা নতুন। তো আরো দুই একটা নতুন গল্প লেখা হয়েছে, কিন্তু আসলে ওইভাবে উপন্যাস বা কোনো কিছু প্ল্যান করতেছি প্রায়, যে আসিফের সাথে গল্প করছি আমি মাঝখানে একদিন, যে আমার উপন্যাসের মেইন নায়কের নাম দিব আছে, বললাম যে আদিব রেজা। তো ও আবার নামটা পছন্দ করে নাই, আদিব রেজা নামটা পছন্দ করে নাই, বলতেছে যে এই নামে হিট করবে না বই। তো আমি তো সিরিজ চিন্তা আমার মতে করতেছি আর কি। উপন্যাস এগুলা সিরিজের নায়কের নাম হচ্ছে জামাল উদ্দিন, ঠিক আছে, কামাল পাশা, এই ধরনের নাম হওয়া উচিত। তো তুমি আমি তো তো ইনার মাসুদ মিনিংটা রানার বুঝো নাই। সজল তোমাকে, জল তোমাকে কি বোঝাতে চাইছে ইনার মিনিংটা তো বুঝো নাই। আদিব রেজা কেন, সজল রেজা দিবা, আসিফ সজল দিবা, এগুলো দিবা। এটা হচ্ছে দিস আর দ্য ইনার মিনিংস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? না, ছোটবেলা থেকে তো মাসুদ রানার ভক্ত, তো মাসুদ রানার মাথার মধ্যে ঘুরে সিরিজ চিন্তা করলেই, তো ওইভাবেই আদিব রেজা নামটা মাথায় ক্যাচ করছে আমার। তো 5টা বই হয়ে গেল, ভাবলাম যে এখন সিরিজ শুরু করার সময় হয়েছে, অনেক তো এক্সপিরিয়েন্স যা নেওয়া নিয়ে ফেলছি। 5টা বই 5টা ডিফারেন্ট জনরায় লেখা, সো জনরা গুলো আমার এক্সপ্লোর করা হয়েছে। তো আমি বুঝতে পারছি যে আসলে আমার কোন জনরায় আসলে লেখা উচিত, তো ওইভাবেই লিখবো। প্ল্যান করতেছি, এখনো শুরু করতে পারিনি। সামনে কি তাহলে এই ধরনের স্পাই থ্রিলার এসপিওনেজ এগুলো নিয়ে লেখা হবে? না না না, স্পাই থ্রিলার না, হচ্ছে একটু শুনতে চাইল্ডিশ মনে হতে পারে। আমি ট্রেজার হান্টার থ্রিলার লিখবো। তো আমার হচ্ছে সেই ছোটবেলা থেকেই শখ এই ধরনের লেখা নিয়ে কাজ মানে করা। আনচার্টেড সিরিজ টাইপের। আনচার্টেড সিরিজ টাইপের, হ্যাঁ বলতে পারো। অনেকটা আনচার্টেড এর সাথে ম্যাচ করবে থিম, বিকজ হচ্ছে চাচা ভাতিজার স্টোরি আর কি। আমাদের ব্লাডস্টোন উপন্যাসের যে ছিল মূল প্রোটাগনিস্ট ছিল রুদ্ররাসের, ও চাচা হয়ে যাবে, ওর ভাতিজা আসবে হচ্ছে আদিব রেজা। তো চাচা ভাতিজার মিলে হচ্ছে মিশন গুলা করবে। সো এইটার ভিতর ইতিহাস চলে আসবে, বিজ্ঞান আসবে, অনেক কিছু আসবে। মানে গুপ্তধন, মানে ছেলেদের গুপ্তধন শিকারের কাহিনী আসলে না, একটু ডিফারেন্ট স্টাইলে যাব। সমসাময়িক আমাদের সাথে আরো একজন জয়েন করলো মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের আড্ডা মানে শেষের দিকে চলে আসছে, কিন্তু সেখানে আমরা, আচ্ছা সে আবার চলে গেছে, তাকে আমরা অনেকক্ষণ ধরে মানে অ্যাড করার ট্রাই করছিলাম, রুদ্র ভাইয়া, মিস করলাম। আচ্ছা, এখন আমাদের তো সময়সীমা শেষ। যদি মানে আজকের আড্ডাটা কেমন লাগলো, এবং এই আড্ডা কি আসলে সামনে কন্টিনিউ করলে ভালো হয় কি হয় না, সেই সম্পর্কে আপনাদের তিনজনের কাছ থেকে যদি কিছু শুনতে পাই। আমি সেবার পরে বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি সবার পরে বলেন। তো 1 ঘন্টা আড্ডা দিয়ে তো মন ভরলো না। আর হচ্ছে আমাকে আর আসিফকে যদি একসাথে নিয়ে আসে তাহলে 1 ঘন্টায় কখনোই হবে না, কারণ আমরা সারা রাত পার করে দিতে পারবো আড্ডা দিয়ে। এত টপিক আছে কথা বলার মতো। একদম সত্য কথা। পিকনিকের জন্য তুলে রাখি। আমাদের ব্লগের কথা তো তুললামই না, ব্লগের দিনগুলোর কথা তুললে তো রাত কাভার হয়ে যেত। তো যাক, এরকম আড্ডা আরো চাই, রেগুলার চাচ্ছি। অন্যান্য রাইটার যাদেরকে কি যাদের বই পড়ি, যাদের লেখা পড়ি, তাদের মুখ থেকে তাদের কথাগুলো শুনতে চাই। অবশ্যই আশা করবো যে ভূমি প্রকাশ এই সেগমেন্টটা চালিয়ে যাবে। অন্যান্য রাইটারও আসবে, তাদের সাথে কথা বলবো, আড্ডা দিব, মজা করব, সময়টাও ভালো কাটবে।
আর হোস্ট হিসেবে আমাকে নিয়ে কিছু বলো। আমি আজকে খুবই বাজে করতেছি, আই নো, বাট একটু ইন্সপায়ার তো করবা। আর তুই আচ্ছা তো খুব ও ভালো করতেছিস, তোর আসলে তোর আগের চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে, তুই অনেক 10 বার্ষে সুন্দর আগের চেয়ে কথা অনেক বলিস। বেশি। হ্যাঁ, মানে তোকে অনেক আগে মানে আগে অনেক আসলে ম্যাচিউর বয়স ভালো লাগতেছে। ছিল না। আমি ভাবতেছিলাম যে তুই এসে কি করবি, এসে বলবি যে আমাকে একটা চকলেট দাও, আমাকে এই দাও ওই দাও। হ্যাঁ, কি চকলেট? তো তুই খুব ভালো করতেছিস, ভাল লাগছে মাশাআল্লাহ। পরিণত হয়েছিস অনেক, চালায় যা। হুম। হ্যাঁ, যেমন অনেকগুলা অনেকগুলা কমেন্টও আসতেছিল হেনুর হোস্টের ব্যাপারে, যে হচ্ছে সে হচ্ছে মাস্টারনির মতো, মানে প্রিন্সিপাল যে থাকে না মুখের মধ্যে একটা গোমরা মুখ নিয়ে। জি আসিফ ভাইয়া, এরপরে আপনার কাছে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এটা, এরকম একটা এক্সপ্রেশন নিয়ে সে কথা বলতেছে, বাট না, ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস। এন্ড যেখানে আমাদের মতো মানুষদেরকে যদি জয়েন করানো হয় সেই আড্ডা 1 ঘন্টায় আসলেই কিছু হয় না। কারণ আমি লিস্ট করে রাখছিলাম, যেহেতু নাজিম আসিফ দুজনেই আছে, আমি কিছু মানে ভিতরের থেকে যে বিড়ালটা আছে না, ওই থলের থেকে বিড়াল গুলো বের করবো এক এক করে, তখন সবাই জানতে পারবে যে এদের আসল রূপ কি। আমরা কিন্তু সামনেও আবার আসতে পারি, সামনে আমরা আবার আসতে পারি, আবার আমরা অনেক অনেক কিছু বের করে নিব। তখন আমি আমার মানে আজাইরা প্রশ্নতে কম যাব, যেগুলো দিয়ে আমরা শুরু করলাম, একদম আমরা ডিরেক্ট খোলের মধ্যে ঢুকে যাব বিড়াল বের করার জন্য। হ্যাঁ, সেটা হলে তো আমি এই দুজনের খোল আরো খুব ভালো করেই বের করতে পারবো, সেটার কোনো সমস্যা না। বাট ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস, থ্যাংক ইউ। এন্ড অনেক প্রশ্ন জমা আছে আসিফের জন্য, সেটাও একবার একটু দেখে নিস, দেখে আসিফকে বলে দিস। সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে সবাই ওয়েট করছে যে কবে বাঁশিটা বাজবে, মানে সানাইটা বাজবে, আর আমরা সেই সানাইয়ের আওয়াজ শুনতে পারবো। ইনফ্যাক্ট আমি আর মৌরি কিন্তু নাচও প্র্যাকটিস করে রাখছিলাম, ওর বিয়েতে নাচবো বলে, নাচ ও, ভুলেও গেছি। ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সবার মানে এখানে ম্যাক্সিমাম কমেন্ট যে হচ্ছে আপনার বিয়ে নিয়ে কবে করতেছেন, তো আমরা শীঘ্রই আশা করি। আরে আমার নেক্সট বই কবে আসতেছে সেটা নিয়ে কোনো কোশ্চেন নাই মানুষজনের, কাম অন ম্যান। আচ্ছা, সেটাও আছে। তো আমি হেনুর কাছে যেটা বলবো যে একটা কাজ কর, একদম লাস্টে যখন চলে আসছিস, আমি আর নাজিম চলে যাই, শেষ কিছু প্রশ্ন আছে সেগুলো যদি কিছু তোরা জলকে জিজ্ঞেস করতে চাস সেইটা জিজ্ঞেস কর। ইনশাল্লাহ এরকম আরো বেশি আড্ডা টাড্ডা হবে, বিকজ উই অল লাভ ভূমি। এই যে এই জন্য আমি এটাও নিয়ে রাখছি যে সবাইকে দেখাবো যে আমরা ভূমিকে কি পরিমাণ লাভ করি। তো হ্যাঁ, ইনশাল্লাহ এটা নিয়ে আপাতত আমি আমি এই জন্য এটা নিয়েও রাখছি যে আমি দেখাবো, আরো আড্ডা হবে, অনেক মজা হবে। আই গেস আমার তরফ থেকে এখন থেকে বাই, এন্ড থ্যাংক ইউ ভূমিকে এত চমৎকার একটা আয়োজনের জন্য। ইট হ্যাজ বিন মেবি আফটার 4 মান্থস আমি সজলকে দেখতেছি, এই 4 মাসে আমার ওকে প্রথম দেখা, কি অবস্থা হয়ে গেছে। আর ইনশাল্লাহ এর পরের কোনো এক আড্ডায় আমি খুব দ্রুত সজলের বিয়ের জন্য ব্যবস্থা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি জলের একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারি আর কি। মেয়ে দেখবো, হ্যাঁ, ছেলে না, ছেলে তো আছেই, আমার জামাইকে তো সে বুক করেই রাখছে। ঠিক আছে, তাহলে তোমরা দুজন ভালো থাকো। আমরা সজল ভাইয়ের কাছে যাই। আপনার কাছে আরো অনেক ওকে, কিছু জানার ছিল, আরো অনেক কিছু জানার ছিল। আম, তো সেসব প্রশ্ন যদি আমাদের এই আড্ডার সেগমেন্ট আরো জানি না কতদিন করতে পারবো। আমি চাই আসলে মানে এই আড্ডাটা কমে যাক, আমাদের স্বাভাবিক আড্ডাটা ফিরুক খুব দ্রুত। তারপর হচ্ছে যদি হয় আমরা সামনাসামনি প্রশ্নগুলা করব। তো আপনার পাঠকদের উদ্দেশ্যে যারা আজকে, এবং অনেকগুলো কমেন্ট ছিল, সজল ভাই কেমন আছেন, আপনাকে অনেক ভালো লাগে, আসিফ ভাই কেমন আছেন, আপনাকে অনেক ভালো লাগে, আপনার ফ্যান। মিথ্যা বলছি না, আপনি চেক করে নিবেন শেষ হলে। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। পাঠকের উদ্দেশ্যে কিছু বলতে, আচ্ছা যেটা হচ্ছে যে এটা খুব কমন একটা কথা সবাই বলছে, যেটা হচ্ছে যে টেকনোলজি, যত আমরা টেকনোলজিক্যালি এগিয়ে যাচ্ছি আমাদের বই পড়ার অভ্যাস তত কমে আসছে। যত আমরা মানে কারণ হচ্ছে এখন বই পড়ার অনেক অনেক অল্টারনেটিভ চলে আসছে। আমরা এখন যে টাকায় আপনি একটা বই কিনবেন সেই টাকায় আপনি বন্ধু বান্ধব নিয়ে কোথাও ভালো কোথাও থেকে, হয়তো ভালো কোথাও থেকে না, কোথাও থেকে খাওয়া দাওয়া করে আসতে পারেন, হয়তো আপনি মুভি দেখতে পারেন, অনেক কিছুই করতে পারেন। তো বইয়ের অল্টারনেটিভ হিসেবে এন্টারটেইনমেন্ট অনেক মিডিয়াম চলে আসছে, আমাদের পড়ার অভ্যাস যে কারণে কমে যাচ্ছে। বাট বিষয় কি আসলে বই পড়লে যে ব্যাপারটা হয়
বই পড়লে একই সাথে আপনার ইমাজিনেশনও কাজ করে। জাফর ইকবালের একটা লেখায় আমি পড়েছিলাম যে আমরা যখন একটা কিছু পড়ি তখন আমরা কিন্তু জাস্ট পড়ি না, মানে উপন্যাস বা গল্প আমরা যখন জাস্ট পড়ি না, আমরা ওই দৃশ্যটা আমরা কল্পনা করি। আমরা যখন কোনো ক্যারেক্টারের গল্প পড়ি সেই ক্যারেক্টারটাও আমাদের চোখের সামনে ভাসে। তো এতে যেটা হয় যে মানে আমাদের নিজেদের ব্রেন কিন্তু অনেকভাবে কাজ করে, আমাদের ক্রিয়েটিভিটি ইত্যাদি, যেটা একটা মুভি দেখলে বা যেটা অন্য কিছু করলে, হ্যাঁ আমি মুভি দেখা অনুৎসাহিত করছি না, বাট বই কিন্তু আসলে পড়তে হবে। পাঠকদের উদ্দেশ্যে এটাই হচ্ছে যে আপনারা আরো বই, আহ, সবাই এই কথাই বলে, আমিও আসলে নতুন কিছু বলছি না, আরো বই পড়েন এবং অন্য মানুষকেও পড়তে উৎসাহিত করেন। আচ্ছা, দিন শেষে এটার থেকে ভালো অ্যাডভাইস আসলে আর কিছু নেই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে অনেকটা সময় আমাদেরকে ভূমি প্রকাশের সাথে দিয়েছেন। আর হচ্ছে যেসব প্রশ্ন থাকলো আমরা আরো সামনে জেনে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আর হচ্ছে আপনিও আমার ভালো যেটা থাকবেন। সবার উদ্দেশ্যে বলার, বাসায় থাকুন, ভালো থাকুন, নিজে সেফ থাকুন, পরিবারকে সেফ রাখুন। আর নেক্সট আড্ডা কি আসছে সেটা জানার জন্য ভূমি প্রকাশের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন।